হচ্ছে এক রকমের ব্রশার যেটা মাল্টিপল পেজের থাকে এবং সেটা ম্যাগাজিনের মতো এক পেজের থেকে আরেক পেজ আপনি যেতে পারবেন। আরেকটা দিকে হচ্ছে গিয়ে এরকম ট্রাইফোল্ড অথবা বাইফোল্ড ব্রশার হয়, যেটা এক পেজেই থাকে, মানে এরকম এক পেজের উপরেই থাকে কিন্তু ভাঁজ হয়। মানে এটা কিন্তু কোনো বাধাই না বা কোনো স্টেপল করা থাকে না, এটা একটা পেজের উপরে A4 সাইজ অথবা লেটার সাইজ পেজে করে এটাকে আহ, মানে কি বলে আপনার ল্যান্ডস্কেপ করে করা হয় প্রিন্ট। প্রিন্ট করার পর মাঝখানে ভাঁজ করা হয় এমনভাবে, তখন দেখলে আপনার এরকম 6টা ভাগ আমরা পাই, 1 2 3, আর এই পাশে আরও 3টা 6টা ভাগ থাকে। কিন্তু আর্টবোর্ড কিন্তু একটাকেই ভাঁজ করে 3টা পার্ট, আবার অপোজিট সাইডের জন্য একটা আর্টবোর্ড, ওটাকে ভাঁজ করে 3টা পার্ট এরকম হয়। এগুলোকে আমরা বলি ট্রাইফোল্ড ব্রশার, মানে 3টা ফোল্ড হয়, 3টা ভাগ হয়। আর বাইফোল্ড হচ্ছে মাঝখান দিয়ে বিয়ের কার্ডের মতো অথবা বার্থডে কার্ডের মতো যখন মাঝখান দিয়ে ভাঁজ হয় সেটাকে আমরা বলি বাইফোল্ড ব্রশার। আর আরও কিছু ব্রশারের টাইপ আছে, যেমন আমি যদি এখান থেকে দেখাই, আপনার ব্রশার্স ইউজুয়ালি আপনার নিউজ লেটার টাইপ অথবা ক্যাটালগুলোকেও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ব্রশার বলে। সো সেগুলোকে আমরা ব্রশার হিসেবে কনসিডার করতে পারি। যেমন অ্যানুয়াল রিপোর্ট, একটা কোম্পানির যখন আমরা অ্যানুয়াল রিপোর্ট পাই সেটাও কিন্তু এক ধরনের ব্রশার। যেমন এই যে দেখেন অ্যানুয়াল রিপোর্ট, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে অনেক পেজ থাকে এবং পেজগুলোকে কিন্তু ম্যাগাজিনের মতো একটা পেজের পর একটা পেজ, বইয়ের মতো আর কি। এই যে দেখেন এখানে কিন্তু মাল্টিপল পেজ, এরকম পেজ আছে অনেকগুলো পেজ। সো এটাকেও কিন্তু এক ধরনের ব্রশার বলা হয়। দিস ইজ মোর লাইক এ কোম্পানি প্রোফাইল। বিভিন্ন কোম্পানির জন্য ওরা ইয়ারলি এরকম দেখেন অনেকগুলো পেজ কিন্তু এখানে। সো এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে পুরো ব্রশারটা সাজানো। ওকে, সো এইটা এক রকমের ব্রশার। তারপর প্রোডাক্ট ক্যাটালগ হয়, সেটাও একটা ধরনের ব্রশার। বিভিন্ন প্রোডাক্টের দেখবেন যে বিভিন্ন দোকানে গেলে আমরা সবচেয়ে বেশি ব্রশার হয়তো পাই হচ্ছে গিয়ে বাণিজ্য মেলায় গেলে। বাণিজ্য মেলায় গেলে ব্রশার পাবেন, আর হচ্ছে গিয়ে কোনো আইটি মেলাতে যদি যান, বেসিস সফট এক্সপো অথবা ডিজিটাল ওয়ার্ল্ড, এইসব আইডিবিতে যেই মেলাগুলো হয় অথবা চিনমৈত্রীতে যেগুলো হয়, সেইগুলোতে আপনার এরকম ব্রশার পাওয়া যায়, প্রচুর ব্রশার থাকে প্রচুর দোকানে। বিভিন্ন যখন যেই দোকানে যাবেন ওরা একটা ক্যাটালগ বা একটা ব্রশার বা একটা নিউজ লেটার আপনাকে দিবে। সো ব্রশার কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে এটা প্রমোশনাল ম্যাটেরিয়াল। প্রমোশনাল ম্যাটেরিয়াল মানে হচ্ছে গিয়ে আপনার এটা এই কাগজটার দ্বারা একটা কোম্পানির প্রমোশন করা হয়। ব্রশার হচ্ছে গিয়ে ক্যাটালগ আর ফ্লায়ারের মাঝামাঝি জায়গায় থাকে ট্রাইফোল্ড ব্রশারগুলো। কেন? বিকজ ক্যাটালগে অনেক ইনফরমেশন, মানে অনেকগুলো পেজ, আপনি একটা কোম্পানির ব্যাপারে 50টা পেজের একটা ক্যাটালগ বানাতে পারেন। আর ফ্লায়ার হচ্ছে এক পেজের। আর ব্রশারটা হচ্ছে আরেকটু বেশি ইনফরমেশন ফ্লায়ারের চেয়ে, কিন্তু তাও কিন্তু অনেক মাল্টিপল পেজের হবে না। সো ব্রশারের মধ্যে ইউজুয়ালি আমরা একটা সার্টেন ফরম্যাট ফলো করি সবসময়। ফরম্যাটটা আমি আপনাদেরকে দেখাবো, হয়তো আজকে দেখাতে পারবো, আজকে ওয়েবক্যামটা ঝামেলা করতেছে, নেক্সট ক্লাসে দেখাতে পারবো। মানে এটা আমি সামনাসামনি দেখাইলে আপনারা ভালো বুঝতে পারবেন ফরম্যাটটা। মানে এটা কমপ্লিকেটেড কিছু না, আমি জাস্ট ছোট একটা জিনিস অ্যাড করে দিব ভিডিও থাকলে, বাট আজকে আমরা মোটামুটি ফরম্যাটটা বুঝতে পারবো। ইউজুয়ালি যেটা হয়, একটা ব্রশারের মধ্যে 6টা সেকশন থাকে। কারণ এই ব্রশারটা যদি আমরা ধরি, দেখতেই পারতেছেন এখানে আপনার 3 সেকশন, 3 সেকশন করে 6টা সেকশন আছে। এখানে একটা সেকশন, 2টা সেকশন, 3টা সেকশন, 4টা 5টা 6টা সেকশন, 2টা পার্ট। মানে এই সাইডে এই 3টা সেকশন, অপর দিকে কিন্তু এই 3টা সেকশন থাকে। সো এখানে আমরা মূলত ব্রশারের স্ট্যান্ডার্ড অনুযায়ী যখন কাজ করি, আমাদের কিন্তু একটা সেকশন থাকে হচ্ছে গিয়ে কাভার ফটো, কাভার কাভার সেকশনে আমরা কখনো ইউজুয়ালি অনেক লেখা লিখি না। কাভার সেকশনে ইউজুয়ালি একটা ছবি থাকবে, আপনার কোম্পানির লোগোটা থাকবে, একটা ট্যাগ লাইন থাকবে, দ্যাটস ইট। এটার চেয়ে বেশি জিনিস কাভার সেকশনে থাকে না ইউজুয়ালি। আর ব্যাক সেকশন যেটা একদম লাস্ট সেকশন যেটা, সেখানে আমরা ইউজুয়ালি কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো লিখি। সো সেখানে হয়তো একটা কিউআর কোড থাকতে পারে, আপনার বিজনেস কার্ডের মতো কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখানে থাকে। আর তারপরে যে পেজটা থাকে সেটা হচ্ছে নাম্বার 5 বলি আমরা এটাকে। এটা আমি দেখাই দিব, মানে এই জিনিসটা দেখা দিব যে কোনটা সিরিয়াল বাই সিরিয়াল যদি চিন্তা করি কোনটার পর কোনটা আসে। যেমন আমরা কিন্তু এই ব্রশারটাকে যদি পেজ হিসাবে হিসাব করি, এটা কিন্তু 1 2 3 না। মানে আমরা তো সবসময় চিন্তা করতেছি 1 হচ্ছে কাভার পেজ, একটা বইয়ের ফার্স্ট পেজ কিন্তু কাভার পেজ। তো সেই হিসাব করলে এখানে 1 কিন্তু এইটা। সো আমি আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে যদি পারি। আচ্ছা, এই জায়গাটা একটু দেখেন, এখানে হয়তো দেখে বুঝতে পারতেছেন, এইখানে হচ্ছে কি কোম্পানির ইনফরমেশন দেওয়া, দেখে বুঝা যাচ্ছে এটা কাভার পেজ। আর এখানে দেখতেছেন সবসময় কন্টেন্ট ইনফরমেশনটা লাস্ট পেজে থাকবে। সো এইটা কন্টেন্ট ইনফরমেশন,
এই জন্য এটা হচ্ছে কি লাস্ট পেজ, পেজ নাম্বার 6। আর এইটাতে ইউজুয়ালি আমাদের কোম্পানি অ্যাবাউট আস বা অ্যাবাউট দ্য কোম্পানি থাকে। সো এটা হচ্ছে পেজ নাম্বার 5। কেন সেটা আমি বলতেছি। সো এই যেহেতু এটা হচ্ছে কি কভার পেজ, এটা 1, এই সেকশনটা হচ্ছে 1, আর এটা যেহেতু লাস্ট পেজ, এটা কিন্তু 6। তাইলে আপনি যদি এভাবে চিন্তা করেন তাহলে একটা ব্রশারের মধ্যে কিন্তু 6 আসবে এখানে, এবং সরি এক সেকেন্ড, এটা কিন্তু 6, আর এটা কিন্তু 1 পেজ, যদি পার্ট যদি হিসাব করি 1 2 3 4 5 6। আচ্ছা, এটা 6, এটা 1, একটু আমরা বুঝতে পারছি। এইটা কেন 5, আমি আপাতত 5 লিখে রাখতেছি, বাট এটা 5 হওয়ার একটা কারণ আছে। কারণ হচ্ছে গিয়ে 1 এর পরে কিন্তু 2 আসে। তারপরে যখন এই ব্রশারটা খুলবেন, এই পেজটা খোলার পর কিন্তু আমরা ভিতরের পেজটা পড়ব। ভিতরের পেজ বলতে আমি বোঝাচ্ছি এই সেকশনটা, এই যে এই 3টা পেজ। সো এইখানে যখন আমরা ওইটা যখন 1 ধরছি, ন্যাচারালি 2 হবে এইটা, 3 হবে এইটা, 4 হবে এটা, কারণ এই 3টা তো পাশাপাশি, 2 3 4। সো আমরা 1 ধরলাম ওইটাকে, ওইটার পিছনে সাইড হচ্ছে এইটা 2 3 4, আর 6 তো হচ্ছে কি লাস্ট পেজ, এটা তো আমরা জানি লাস্ট পেজটা 6। তাহলে 1 2 3 4 6 আছে, 5 কোনটা? এটা এটা আমি নেক্সট ক্লাসে আপনাদের ভিডিও সহ দেখাই দিব, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। এখন এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ব্রশারে কি কি থাকে আরেকবার রিভিউ করতেছি। যখন আমরা একটা কর্পোরেট ব্রশার করি, ইউজুয়ালি আমরা 1 নম্বর পেজে দেই হচ্ছে গিয়ে কোম্পানির একটা ট্যাগলাইন, লোগো আর একটা ছবি। 6th পেজে, লাস্ট পেজে দেই সবসময় কন্টেন্ট ইনফরমেশন। আর যদি বেশি ডেটা থাকে, বেশি লেখা থাকে, হয়তো 6 পেজ পর্যন্ত লেখা যেতে পারে, সমস্যা নাই। কিন্তু ফার্স্ট পেজে, কভার পেজে কখনো লেখা থাকবে না, মানে প্যারাগ্রাফ টেক্সট থাকবে না। আর 5 নম্বর যে পেজটা, যে পেজটা 1 আর 6 এর মাঝামাঝি থাকে, সেই পেজে আমরা ইউজুয়ালি অ্যাবাউট দ্য কোম্পানি অথবা আপনার প্রোডাক্ট যেটা, সেই প্রোডাক্টের একটা হিস্ট্রি দিই। যেমন আমি যদি আমার ব্রশারটা করি কোনো কর্পোরেট অফিসের জন্য, এই পেজটাতে আমরা দিব হচ্ছে গিয়ে কোম্পানির ব্যাপারে একটু ইনফরমেশন। যদি কোনো প্রজেক্টের ব্রশার করি, প্রজেক্টের ব্যাপারে ইনফরমেশন। যদি কোনো প্রোডাক্টের ব্রশার করি, তাহলে প্রোডাক্টের ব্যাপারে ইনফরমেশন। যদি কোনো রেস্টুরেন্টের জন্য ব্রশার করি, তাহলে রেস্টুরেন্টের ব্যাপারে একটু ইনফরমেশন, যেটা শেফকে কে বাই করছে, কোত্থেকে আসছে রেস্টুরেন্টটা, একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট, এটা ইন্সপিরেশন পাইছে হচ্ছে কি ইন্ডিয়ান কুজিন থেকে, এটা ইন্সপিরেশন পাইছে থাইল্যান্ডের থেকে, মা ওনার অনেকদিন থাইল্যান্ডে কাজ করে এখন বাংলাদেশে আসছে, এরকম কিছু লেখা থাকবে অ্যাবাউট দ্য রেস্টুরেন্ট। আর ভিতরে যে পেজগুলো, এই পেজগুলো হচ্ছে মূল ইনফরমেশন। তো আমরা যখন কর্পোরেট ব্রশারে যাই, আমরা যখন প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড ব্রশার পড়ি, তখন এই পেজগুলোতে থাকবে হচ্ছে হোয়াট উই ডু, হোয়াট সার্ভিসেস ডু উই অফার, অ্যান্ড কেন আমরা অন্য সবার চেয়ে বেটার, এরকম কিছু ইনফরমেশন থাকে, যেটা ব্রশারের মূল ইনফরমেশন। যদি প্রোডাক্টের জন্য হয়, যেমন ধরেন আপনি একটা মোবাইল ফোনের জন্য ব্রশার বানাইছেন, তাহলে ভিতরে 3টা পেজে থাকে হচ্ছে গিয়ে মোবাইলটার ফিচার কী কী, মোবাইলটা কেন আপনি ইউজ করবেন, মানে কী কী সার্ভিসেস আপনি পাচ্ছেন এই দোকান থেকে বা এই মোবাইলটা থেকে, এই মোবাইলটা স্টেট অফ দ্য আর্ট ডিজাইনের, মানে মোবাইলের মূল যে ফিচার সেই ব্যাপারে আপনি লিখবেন ভিতরে 3টা পেজে। ফার্স্ট পেজে মোবাইলের ছবি থাকতে পারে, ট্যাগলাইন থাকতে পারে কোম্পানির লোগো সহ, 5 নম্বর পেজে কোম্পানির হিস্ট্রি লেখা থাকতে পারে। আর রেস্টুরেন্ট যদি হয়, সেই ক্ষেত্রে ভিতরে 3টা পেজে কিন্তু মেনু থাকবে। রেস্টুরেন্ট তো ব্রশার বানায় আপনার লাভ নাই, মেনু ছাড়া তো আপনি ব্রশার কী করবেন। অথবা যেটা হয় 5 নম্বর, মানে এই 5th যে পার্ট 5, এই 5-এ আমরা ইউজুয়ালি রেস্টুরেন্টের ব্যাপারে একটা ওভারভিউ দিই, সুন্দর ছবি থাকবে, গ্যালারি থাকবে। মেবি ফার্স্ট পেজটাতে আপনি আপনার রেস্টুরেন্টের কিছু গ্যালারি কন্টিনিউ করতে পারেন, অথবা কিছু ফিচার্স অ্যাড করতে পারেন, আপনার লাউঞ্জ আছে, আপনার পুল আছে, ব্রাঞ্চ আছে, বুফে আছে, এরকম আপনি লিখলেন। বাকি 2টা পেজ আপনি মেনু ইউজ করেন, অথবা 3টা পেজে মেনু দেন। সো এটা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড, এমন কিন্তু না দিস ইজ দ্য রুল অফ থাম্ব, এমন না যে এইভাবে ছাড়া ব্রশার করাই যাবে না, না। বাট একটা স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি। মূলত ভিতরের 3টা পেজে 2 3 4-এ আমরা ব্রশারের মূল ইনফরমেশন দিব। 1 নাম্বার পেজে কোনো ইনফরমেশন দিব না, ওইটা পুরোপুরি বরাদ্দ রাখবো লোগো, কোম্পানির ট্যাগলাইন আর কোম্পানির ছবি। 6 নাম্বার পেজে পুরোপুরি বরাদ্দ রাখবো কন্টেন্ট ইনফরমেশন, কিউআর কোড আর স্পেশাল কোনো বার্তা যদি থাকে। 5 নাম্বারের জন্য বরাদ্দ রাখবো কোম্পানির ব্যাপারে একটু ইনফরমেশন। সো এটা কেন বলতেছি, আপনারা যখন পরবর্তীতে কাজ করবেন, ক্লায়েন্টের যখন কাজ করবেন, ক্লায়েন্ট যখন আপনাদেরকে ইনফরমেশন দিবে, ইনফরমেশনগুলোকে এরকম ভাগ ভাগ করে সাজাতে পারবেন। তাইলে আপনি যখন ক্লায়েন্টের কাছে ইনফরমেশনটা পাবেন, তখন আপনি চিন্তা করবেন মূল ইনফরমেশন কোনটা, সেই ইনফরমেশনটা যাবে ভিতরে 3টা পেজে। আর 1 আর 6 তো আমাদের কিছু করার নেই, ওটা থাকবে।
5-এর মধ্যে আমরা তখন আলাদা করে কিছু ইনফরমেশন দিব। সো এই জিনিসটা সবাই কি বুঝতে পারছেন? আসলে এটা বুঝার তো তেমন কিছু না, বাট মোটামুটি স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কি থাকে এটা ব্রশারের, এবং যখন ট্রাইফোল্ড হয় তখন 3টা ভাঁজ কিভাবে সেটা কি আমরা সবাই বুঝতে পারছি? আচ্ছা, সো ব্রশারের ফরম্যাটটা মূলত 5-6-1, লেফট টু রাইট যদি হিসাব করেন, আর 2-3-4 এরকম থাকে পেজেসগুলো। এটা আমি দেখাই দিব কিভাবে হয় আসলে 5-6-1 আর 2-3-4। আচ্ছা, সো ব্রশারের সাইজ ইউজুয়ালি হয় A4 অথবা লেটার। আমরা A4 দিয়ে স্টার্ট করি। A4 ব্রশারটা আমরা ওরিয়েন্টেশন দিব কিন্তু ল্যান্ডস্কেপ, এরকম হবে, লম্বা হবে না, ল্যান্ডস্কেপ হবে। A4 সাইজের একটা পেজকেই ল্যান্ডস্কেপ করে মাঝখানে 3 ভাগ করে মূলত ব্রশারগুলো করা হয়। ব্রশার কিন্তু সাইজে অনেক বড় হয় না, এমন কিন্তু এক একটা পার্ট কিন্তু না, মাঝখানে ভাঁজ হবে, কিন্তু কাগজের সাইজ কিন্তু ফ্লায়ার আর ব্রশার একই, জাস্ট ব্রশারে মাঝখানে ভাঁজ হয়, বেশি সেকশনস বানায়, বেশি ইনফরমেশন দেওয়া যায়। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গিয়ে ইউজুয়ালি রেস্টুরেন্টের মেনুগুলো সাইজ আরও বড় হইতে পারে। যেমন আমি একটা মেনু ডিজাইন করছিলাম ক্লায়েন্টের জন্য, সেটা ছিল আপনার A5 আর A6 এর মাঝামাঝি, মানে সরি A3 আর A2 এর মাঝামাঝি, এত বড় ছিল আর কি সাইজে। উনি আমাকে বলছিল ওনার নান্দোজের মেনুর মতো সাইজ দরকার, সো ওই অনুযায়ী তারটার সাইজ আরও বড় হয়েছে। তারপর আপনার পোস্ট কার্ডের সাইজে হইতে পারে, এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপর। অনেক সময় 4 কোণা ব্রশার করে মানুষ, সো 4 কোণা যখন ব্রশার করবে তখন আপনার প্রত্যেকটা পার্ট 4 কোণা হিসাব করে কিন্তু মাল্টিপ্লাই বাই 3 করতে হবে। সো এটা লম্বায় ওই অনুযায়ী তখন আপনি মেপে নেবেন যে ভাই আমার যদি এক একটা, মানে আপনার ক্লায়েন্ট বললো যে আমি এক একটা পেজ, এক একটা পার্ট, এক একটা সেকশন চাই হচ্ছে আপনার 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, তাহলে আপনার পুরো ব্রশারটা কিন্তু তখন উইথতে 4x3 হবে, মানে 3টা সেকশন হবে আলাদা, যেহেতু 12 ইঞ্চি হবে, লম্বায় কিন্তু 4 ইঞ্চি থাকবে। ওরকম কিন্তু আপনার হিসাব করে নিতে হবে ব্রশারটা করার সময়। সো ওই হিসাবটা আমরা ম্যাথস সবাই পারি, সো ওটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমরা পিক্সেল নিয়ে নিলাম। A4 সাইজ এটা নেওয়া, A4 সাইজ ল্যান্ডস্কেপ। আমরা ব্লিড নিব, ব্লিড তো আমরা জানি 9 পিক্সেল করে নিই, 0.125 মানে 9 পিক্সেল। CMYK কালার হাই 300 PPI। আর্টবোর্ড আমরা 2টা নিলাম, ক্রিয়েট করেন। আপনার সামনে চলে আসবে 2টা A4 সাইজ ল্যান্ডস্কেপ করা ব্রশারের জন্য, আপনি সেটাকে 3 ভাগ করে ইউজ করতে পারবেন। আচ্ছা, সো এটা কিন্তু A4 সাইজই, জাস্ট ল্যান্ডস্কেপ করা। আচ্ছা, এখন একটু আমাকে বলেন তো, আমি যখন ব্রশারের ফরম্যাটটা করব 3টা ভাগ তো আমাকে করতে হবে। সো বেসিক্যালি সাদা জায়গাটা, লাল না কিন্তু, লাল বাদে, লাল বাদে শুধু সাদা জায়গাটাকে আমাকে 3 ভাগ করতে হবে। তো আমি একটা কাজ করলাম, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম ঠিক আমার আর্টবোর্ডের সমান, ব্লিড ছাড়া কিন্তু, মনে রাখবেন কেন ব্লিড ছাড়া, বিকজ এখন যদি আপনি ভাগ করার সময় ব্লিডটা ধরেন, একটা জিনিস বলে দিচ্ছি হয়তো আপনারা বুঝতে পারবেন। আমরা যখন ভাগ করব আমরা কিন্তু 3 ভাগ করতেছি, সো এই জায়গাটা একটু দেখেন, আমরা একটুক জায়গাকে 3 ভাগ করব। ব্লিড যদি সহ নেই, একটা জিনিস মাথায় রাখবেন, ব্লিড কিন্তু খালি এই পাশে আছে আর এই পাশে আছে, তার মানে ব্লিড 2 পাশে আছে, একটা জায়গায় কিন্তু ব্লিড নাই। সো ব্লিড যেহেতু 2 জায়গায়, আমরা যদি ব্লিড সহ এটাকে 3 ভাগ করি, তাইলে কি ইকুয়াল 3 ভাগ হবে? 3 ভাগ সমান হবে? বলেন তো আপনারা একটু। আমরা যদি ব্লিড সহ নেই এবং 3 ভাগ করি, 3টা স্কোয়ার কি যখন পরে হিসাব করবো তখন সমান হবে? না ভাইয়া। সমান হওয়ার কিন্তু কথা না। কেন? বিকজ আপনি যখন ব্লিড সহ হিসাব করবেন, আমি তো প্রিন্ট করার পর ব্লিডটা থাকতেছে না, প্রিন্ট করার সময় কিন্তু ব্লিডটা থাকবে না, তাহলে আমি ব্লিড সহ যদি মাপ ধরি, প্রিন্ট করার পর যখন কেটে ফেলবো তখন মাঝখানের সেকশনটা বড় হয়ে যাবে না বাকি দুটোর থেকে? আমি যদি এইটা সহ, এই যে দেখেন এইটা সহ যদি আমি 3 ভাগ করি এখন, তাহলে ধরেন এটা হইলো 1 ভাগ, এটা হইলো 1 ভাগ, এটা হইলো 1 ভাগ, কিন্তু পরে যখন আমি কেটে ফেলবো তার মানে কি প্রথম ভাগ থেকে এতটুকু কমতেছে, তৃতীয় ভাগ থেকে এতটুকু কমতেছে, কিন্তু দ্বিতীয় ভাগ মাঝখানে ভাগ থেকে কিছু কমছে, তাহলে কি 3টা সমান হবে? কেউ একজন উত্তর দেন তো একটু ভেবে। আমি কি বুঝাতে পারছি নাকি আপনারা বুঝতে পারছেন আসলে? আচ্ছা, রিপ্লাই করছেন। কেউ একজন কথায় রিপ্লাই করেন কাইন্ডলি, বারে বারে কিন্তু আমার এরকম ব্যাকে আসতে হয় না তো। এটা ফার্স্ট থেকে বলে দিছি, যে কেউ একজন জাস্ট হ্যাঁ বা না বলবেন তাহলেই হবে, প্রতিদিন মনে করার জিনিস না এটা। আচ্ছা, সো এটাকে 3 ভাগ কিভাবে করবো এখন? 3 সমান ভাগ কিভাবে করব?
ভাইয়া একটা রেক্টাঙ্গেল নিয়ে এরপরে আমরা পাথে গিয়ে 3টা ভাগ করে নিতে পারি। আচ্ছা, যেমন পাথে গিয়ে পাথে কোনটা? আমাদের অবজেক্ট পাথে গেলে পাথে গিয়ে আমরা স্প্লিট ইনটু গ্রিড করলেও 3টা ভাগ হয়ে যাবে। স্প্লিট ইনটু সেভাবে গ্রিড কি করলে করা যাবে? হ্যাঁ, এভাবেই করব, এটা ইজি। স্প্লিট ইনটু গ্রিডে যাব, 3টা কলাম করব, প্রিভিউ দেখব, এই দেখেন 3টা ইকুয়াল ভাগ হয়ে গেছে। সেটা অলরেডি আমরা করতে পারি স্প্লিট ইনটু গ্রিড। আচ্ছা, এটা যদি নাও পারতাম তাও সমস্যা ছিল না, তাহলে একটা ইজি ওয়ে আপনাদেরকে দেখাই দিই। আমরা ধরেন এই সাইজের একটা স্কোয়ার নিই, স্কোয়ার নাও এনাফ। যদি স্প্লিট ইনটু গ্রিড আপনারা না পারেন, অথবা যেহেতু আমরা জানি অলরেডি, আমাদের সমস্যা না, আমরা এইভাবে করতাম আর কি আগেকালে। এই 3টা মানে এই স্কোয়ারটাকেই একদম জাস্ট কপি করে পাশাপাশি 3টা নেন। সো এখানে এখন 3টা স্কোয়ার হয়েছে। তারপর এই 3টা সিলেক্ট করে যদি টান দিয়ে শিফট ছাড়া অ্যাডজাস্ট করে দেন, তাহলে কিন্তু 3টা সমান হয়ে যাবে। রাইট, এটা একটা ওয়ে আছে করার, স্প্লিট ইনটু গ্রিড, আর এটা সেম একই ওয়ে। আচ্ছা, এইবার যেটা করব, অফসেট পাথ করব। কেন? বিকজ একটা জিনিস খেয়াল করেন যে আমরা যখন এই ব্রশারটা করব তখন কিন্তু গাইডগুলো বসবে এইভাবে। এই 3টা হচ্ছে ভাগ, লিড জায়গাটা আমরা নিয়ে নেই। এখন এই 3টা যেহেতু ভাগ, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা সেফ জোন থাকতে হবে, নয়তো কিন্তু আপনার লেখাগুলা, যেমন আমরা যদি লেখা যখন লিখবো তখন কিন্তু মেক শিওর করতে হবে লেখাগুলো যেন সেফ জোনের ভিতরে থাকে। না থাকলে কি হবে দেখেন, আমি দেখাই দিচ্ছি এখনই। আচ্ছা, আই হোপ পড়া যাচ্ছে। সো এইটা যদি আমরা সেফ জোনটা না মানি, এই পর্যন্ত যদি লেখা দিয়ে দেই, তাইলে পরবর্তী কলমে যখন যাবে, আচ্ছা তার আগে যদি দেখাই দিই যে কন্ট্রোল টি দিলাম, ক্যারেক্টার ভাইয়া আসছে। একজন জয়েন করতে চাচ্ছে মনে হয়, ফাতেমা। ওই কেউ তো নাই। আজকের লিঙ্কটাতে আরেকবার ওনাকে লিঙ্কটা একটু ক্লিক করতে বলেন তো মেসেঞ্জারে। আচ্ছা আমি বলতেছি। কারণ জয়েন করতে চাইলে একটা নোটিফিকেশন আসে, আমি তো শুনতে পারি। আচ্ছা, উনি আসলে ওটা দেখতে পারবো আমরা। যাই হোক, সো এখানে আমরা যদি একদম কর্নার থেকে লেখা নেই, এটা আগে যেটা বলছিলাম যে প্যারাগ্রাফে যাবেন, প্যারাগ্রাফে গিয়ে এখানে দেখবেন একটা অপশন আছে হাইফেনেট। এটা এই যে এখান থেকে শো অপশনসে আসে। সো এই হাইফেনটা যদি অফ করে দেন তাহলে বেটার। কেন? বিকজ এই লেখাগুলার মাঝখানে না তো হাইফেন আসবে, হাইফেন লেখাতে ভালো লাগে না। আর এটা সবসময় এরকম রাখবেন, এরকম রাখলে ব্রশারের ক্ষেত্রে দেখতে ভালো লাগে। আচ্ছা, সো এই সেফ জোনটা যদি না দেই, সমস্যা কি হবে দেখেন, আমাদের লেখাটা এরকম আসবে। তখন যখন আপনার ভাঁজ করবেন খুব বাজে লাগবে দেখতে, খুবই বাজে। আচ্ছা, এটা সলিউশন কি? সলিউশন হচ্ছে গিয়ে আপনি যখন, আচ্ছা এক সেকেন্ড প্যারাগ্রাফ নিই। আচ্ছা, আপনি যখন লিখবেন তখন একটা অফসেট, একটা সেফ জোন নিয়ে নেবেন আর কি। সরি, আচ্ছা সেফ জোনটা কিভাবে নিব? 3টা আলাদা করে সিলেক্ট করলাম, শিফট ধরে 3টা একসাথে, অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে প্যাথে যাব, অফসেট প্যাথে যাব। এইটার স্ট্যান্ডার্ডটা হচ্ছে 9 পিক্সেল, মানে 0.125 -9 পিক্সেল। প্রিভিউ দেখেন এতটুকু। আমি আমার স্ট্যান্ডার্ডটা আসলে আমি একটু বাড়াই নেই, মানে আমি ব্রশার যখন করি আমি 0.25 দিই, মানে 0.125 ডাবল দিই। তো আমি দিই -18 পিক্সেল গ্যাপ, তখন জিনিসটা এতটুকু আসে। এটা আমার কাছে বেটার লাগে, ভাঁজ টাজ সব কিছু মিলায় মাঝখানে অনেক স্পেস টেস থাকে, আমার কাছে দেখতে বেটার লাগে। এটা আপনার ইচ্ছা, আপনি মিনিমাম 9 পিক্সেল দিতে পারেন, আপনি চাইলে এখানে 18 জায়গায় 15 করতে পারেন, 18 জায়গায় 16 করতে পারেন, এটা আপনার ইচ্ছা, পুরোপুরি আপনার ইচ্ছা। আচ্ছা, ছোট করে নিলাম, 3টা কিন্তু শেপ হয়ে গেল। অফসেট পাথ মানে তো আমরা জানি, এই যে দেখেন এখানে একটা শেপ হলো, এখানে একটা শেপ হলো, এখানে একটা শেপ হলো অফসেট পাথ করে। আচ্ছা, 3টা শেপকেই সিলেক্ট করেন, সিলেক্ট করে ভিতরে 3টা শেপকে আমি রাইট ক্লিক করে যদি মেক গাইডস করে দেই, তাইলে কিন্তু এটা গাইড হয়ে যাবে। তখন গাইডে দেখবেন এরকম চলে আসছে। ওকে, এখন আমাদের কাজ শেষ, আমাদের এটা পিছনেটা লাগবে না। তখন একটা কাজ করতে পারি, ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আপনি এখন পুরা ব্লিড সহ একটা রেক্টাঙ্গেল এঁকে নেন পুরোপুরি। এইটার কালারটা আপনি সাদা করে দেন, ব্যাকগ্রাউন্ড লক করে দেন, আর উপর থেকে একটা গাইড বাই করেন। এটা আমরা চাইলে আর্ট বোর্ডের সাথে অ্যালাইন করে মাঝে মাঝে রেখে দিতে পারি।
যদিও সেকশনে মানে এরকম মাঝামাঝি আর্টবোর্ড করার দরকার নেই, কারণ এটা তো মাঝামাঝি দিয়ে লাভ নেই আপনার, আপনার তো সেকশন 3টা। সো এটা আর দরকার নেই, এটা করে রাখতে পারেন, আবার গাইডগুলোকে লক করে দিবেন। এখন দেখেন আপনি যখন লেখা লিখবেন এটা দেখতে আরো বেটার লাগবে। গাইডগুলো অন করে নিলাম, এটা সামনের দিকে নিয়ে আসবো। আচ্ছা, এখন আমরা যখন ধরেন এখান থেকে ধরেন লেখা শুরু করলাম, এটা আসবে এইখান থেকে এতটুকু। আচ্ছা, এটা যদি আরো বড়ও হয়, ধরেন এরকম বড় সাইজের হইলো, এখানে খেয়াল রাখবেন সবসময় লেখা যেন স্ট্যান্ডার্ড সাইজের হয়। আমরা তো জানি যে এতদিন পর্যন্ত আমরা ইউজ করছি হচ্ছে গিয়ে 12 ফন্ট সাইজ, ফ্লায়ারের জন্য 12 অ্যাভারেজ আমরা ইউজ করতাম। এই কেসে আমরা 10 ইউজ করতে পারি, ব্রশারের ক্ষেত্রে 10 পর্যন্ত দেখা যাবে, সমস্যা নাই। আর লাইন হাইটটা মেক শিওর করবেন যে স্ট্যান্ডার্ড যেন হয়। দেখেন এখানে 20 লাইন হাইট দিলে একটু বেশি মনে হচ্ছে, উই ক্যান ইউজ 1.5 গুণ, সো আমরা 15 ইউজ করতে পারি, অথবা 1.62 অনেকে ইউজ করে, মানে 16 ইউজ করে, দ্যাটস এ স্ট্যান্ডার্ড অ্যাজ ওয়েল। আমি 3টা কলাম আপনাকে দেখাচ্ছি করে, একগুলো আগে লক করে দিচ্ছি। 3টা কলাম আমি 3 ভাবে করে দেখাচ্ছি, আপনারা দেখলেই আসলে নিজেরাই জাজ করতে পারবেন যে আসলে কোনটা দেখতে বেটার লাগে, আপনারা নিজেরাই দেখে বলেন। নেট প্রবলেম, আচ্ছা। কই আর কেউ তো জয়েন করতেছে না, কি কারণ হতে পারে? আচ্ছা, সো এইখানে আমরা 3 লাইন করে হিসাব করলাম ধরেন, ওকে। আমি 3টা স্টাইলই দেখাচ্ছি আপনাকে আলাদা আলাদা করে, আপনারা একটু বলেন কোনটা বেটার লাগে দেখতে যখন প্যারাগ্রাফ টেক্সট হিসেবে আমরা লিখি। আচ্ছা, স্পেসিং গুলো একটু চেক করে দেখেন। এখন দেখেন আমরা যখন মাঝখানে সরাই দিচ্ছি, এটা কিন্তু দেখতে অনেক বেটার লাগতেছে। অনেক লেখা হইলেও মাঝখানে একটা গ্যাপ আছে এবং ভাঁজের পর খুব সুন্দর লাগবে দেখতে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। এই জন্য মাঝখানে আমরা একটা অফসেট পাত দিয়ে দিই। আচ্ছা, এইটা ধরেন আমরা রেগুলার জায়গায় বোল্ড করলাম অথবা মিডিয়াম করলাম, এইটা একরকম লেখা হলো। আচ্ছা, এইটা আমরা আবার রেগুলারই রাখলাম কিন্তু স্পেসিং কমাই দিলাম, ধরেন এরকম দিলাম 13 দিলাম। আর এইটা আমরা রেগুলারের জায়গায় লাইট রাখলাম। দেখেন 3টার মধ্যে কিন্তু কোনোটাই স্ট্যান্ডার্ড ভালো লাগতেছে না। প্রথমটা একটু বেশি বোল্ড, মাঝখানে গ্যাপ ঠিক আছে, বাট লেখাগুলো বোল্ড বেশি। প্যারাগ্রাফ টেক্সটে কখন এরকম লাগবে না, দূর থেকে দেখলে দেখো এরকম বড় বড় লাগতেছে, ভালো লাগবে না। মাঝখানে একটা রেগুলার, কিন্তু মাঝখানে একটা স্পেসিং কম। আর লাস্টেরটাও ঠিক আছে স্পেসিং, কিন্তু বেশি লাইট। সো আমরা ইউজুয়ালি করি কি এরকম একটা স্ট্যান্ডার্ড ইউজ করি। 10 যদি ফন্ট সাইজ হয় তাহলে আমরা 16 করতে পারি লাইন হাইটটা। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। এই 3টার মধ্যে আপনারা একটু দেখে বলেন ওভারঅল কোনটা বেটার লাগে দেখতে। আমি যাচ্ছি আপনাদের মানে মাথা থেকে আসুক, মাঝেরটা ভাইয়া, মাঝেরটাই স্ট্যান্ডার্ড লাগে। আচ্ছা, সো মাঝেরটা। সো এইটা একটু খেয়াল রাখবেন, ফন্ট লেখাগুলো যেন এরকম কনফিউশন থাকলে 3টা পাশাপাশি করে দেখতে পারেন চাইলে। লাইট কিন্তু ভালো লাগে, কিন্তু লাইট ইউজ করে না, লাইট পড়তে সমস্যা হয়। আর বোল্ড ভালো লাগে না দেখতে। রেগুলার রাখা ভালো। আবার এটা ফন্টের উপর ডিপেন্ড করে, কিছু ফন্ট আছে যেমন আপনি যদি নেক্সা ইউজ করেন সেটা কিন্তু রেগুলারটা একটু বোল্ড টাইপের, সো সেই ক্ষেত্রে হয়তো আমি একটু লাইটে যেতে পারি। এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে আবার ফন্টের উপর, সো ওইটা একটু মাথায় রাখবেন। বেশি ছোট ভাইয়া ফন্ট। নেক্সাফোনটা আমাদেরকে দেওয়ার কথা ছিল। নেক্সা দিলাম না সেদিন, আহ, দেই নেই। দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা, এটা কোথায় আছে এটা তো বের করতে হবে। নেক্সট অনেক বড় কালেকশন দেখতেছি আপনার কাছে।
হ্যাঁ সবগুলোই আছে, বাট এটা কোথায় আছে? আই হ্যাভ নো ভাইয়া আইডিয়া। ফাতেমা আক্তার একটা ওই যে জয়েন করতে পারতেছে না, সে একটা পাঠাইছে, ওই ডিজাইন করতে পারো না, আমি কি সেই লিঙ্কটা এখানে দিব? বুঝি নাই। ওটা একটু দেখানোর জন্য বলতেছে, মানে একটা ডিজাইন সে করতে চাচ্ছে, হুম, হুম, ওটা মানে ডিজাইনটার এই ব্যাকগ্রাউন্ডটা যে ফাতেমা আক্তার একটু আছে তো দেখানোর নিজে। জন্য বলতেছে। ফাতেমা আক্তার আপনি কি জয়েন করতে পারছেন? হ্যালো, আমি আপনার একটা ও অ্যাকাউন্ট জয়েন দেখছি। করেছে তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনাকে দেখলাম এখানে। ফাতেমা আক্তার আপনি যদি জয়েন করতে, আচ্ছা হ্যাঁ উনি জয়েন করতে পারছেন। হ্যাঁ আপনি ফেসবুকে পোস্ট করে দেন ডিজাইনটা, আমি দেখতে পারবো তাহলে। দিয়ে দেন। আচ্ছা সো আমি দাঁড়ান নেক্সট একবার আপলোড করে দিই, মনে থাকে না আমার মধ্যে। কিভাবে দিব আপনাদেরকে? গ্রুপে আপলোড করে দেন। গ্রুপে তো দিলে ফাইলসে কি দেওয়া যাবে? ফাইলস পোস্টে গেলেই পারবেন, হ্যাঁ এখান থেকেও পারবেন। আই থিঙ্ক এটার ভিতরে সবগুলো আছে। হুম, এটা একটু মানে আপনারা ডাউনলোড করে দেখবেন। হ্যাঁ, জিপ ফাইল নিতে পারে না ওরা? ভাইয়া ফন্ট গুলা যে দেওয়ার কথা, ফন্ট গুলা তো কি দিছিলেন? আমরা ফন্ট গুলা পাইনি। কোন ফর্মগুলা? ভাইয়া আপনি বোধহয় আগের ক্লাসে ভিডিওতে বলছিলেন যে ওই যে ফন্ট গুলা দিয়ে দিবেন আপনার কাছে, যেগুলো ফন্ট আছে আমাদের কাছে আমরা পাচ্ছি না অনলাইন অনেকে, তাই দিয়ে দিতে চেয়েছিলেন। আচ্ছা ফন্টগুলো, রাইট। ফন্টগুলো হ্যাঁ তো হ্যাঁ আমার হ্যাঁ। কাছে, আমি একটা লিস্ট একদম শুরুর দিকে আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। আমার কাছে ম্যাক্সিমাম যেগুলো ফ্রি ফন্ট ওগুলো আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। আমার কাছে তো আচ্ছা। মানে এরকম আলাদা আলাদা করে রাখা অনেক জায়গায়, এক জায়গায় সব ফাইলগুলো নাই। তাও আমি হুম, চেষ্টা করব, দেখি নাম আপনাকে দিয়ে দিতে পারবো। সো হোয়াট আই ক্যান ডু ইজ আমি আপনাকে ডিরেক্ট ফন্ট ফাইলটা না দিয়ে এটা দিলে আমার জন্য ইজি হয়। যেমন ধরেন আমি জাস্ট নাম দিলাম আপনাকে এরকম, এগুলো ফ্রি ফন্ট, সো আপনি চাইলে যে কোনো জায়গা থেকে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরকম লিস্ট আপনাকে আমি দিয়ে দিতে পারি, হুম, হুম, হুম। সেটা ওকে সুবিধা ভাই, হয়। এগুলো দেওয়া হবে। আচ্ছা হ্যাঁ, আই থিঙ্ক ওইটা সুবিধা হবে। হুম, আর আমি চেষ্টা করতেছি একটা ফন্টের বড় ডেটাবেস করতে। হুম। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ ড্রাইভে করে দেওয়া যায়। হ্যাঁ ড্রাইভে দিতে হবে, ওটা লাস্ট রিসোর্ট। এটা কেন হ্যাঁ হচ্ছে না হ্যাঁ বুঝলাম না। অ্যাটাচ ফাইল, অ্যাটাচ ফাইলে গিয়ে কি হবে না? ভাইয়া পরে আপনি এই ড্রাইভে দিয়ে দিন, গুগল ড্রাইভের কোনো লিঙ্ক। এইটা দেখেন তো কেউ ওপেন হয় নাকি, কি ব্যাপার? আচ্ছা তাহলে একটা কাজ করেন, সিআর সাহেব আপনি ড্রাইভে একটা, আপনার ড্রাইভে একটা ফোল্ডার আপলোড করেন, ওটার নাম দেন ফন্ট। ওই ফোল্ডারটা এডিট অ্যাক্সেস আমাকে দিবেন, আমি ওই ফোল্ডারটাতে আপলোড করে দিচ্ছি। আমার দুইটা ড্রাইভই একদম পুরা ফুলড, মানে এক জি ফোটার ঠিক আছে জায়গাও ভাইয়া। নেই। হ্যাঁ ওইটা একটু দিয়ে দেন আমাকে, ওই লিঙ্কে পোস্ট করে বলেন, আমি দিয়ে দিচ্ছি এখন আমার আচ্ছা ড্রাইভে ঠিক আছে। পুরা। আর আমার ড্রাইভে থাকলে এটা সারা জীবন থাকবে না, আমার দরকার পড়লে আমি ডিলিট করে দিতে পারি, তো তখন আবার আপনারা পরে পাবেন না। সিআর সাহেব যদি দেন তাহলে ওনারটা খালি থাকলো, তাহলে সুবিধা। জি ভাইয়া ঠিক আছে, দিচ্ছি আচ্ছা এখনই। গ্রেট। হ্যাঁ 14.6 না, এটা তো আর হবে না। আচ্ছা যেটা বলছিলাম, যে লেখা যখন লিখবেন তখন যেটা আগেই বললাম,
ব্রশারের ক্ষেত্রে যেহেতু আহ, প্রত্যেকবার আমরা কম পার্ট দেখতেছি, মানে সেকশনস কমে যাচ্ছে, আমাদের জায়গা কমে যাচ্ছে বেসিক্যালি। সো আমরা এখানে ফন্ট সাইজটা 10 পর্যন্ত ইউজ করতে পারি। 10-এর চেয়ে কম যায় না, বেশি ছোট হয়ে যাবে। আমি মোটামুটি কমফোর্টেবলি 10 ফন্ট পর্যন্ত ইউজ করি। 10 দেখতেও ভালো লাগে, যদিও অনেকটা কিন্তু ফন্টের উপর ডিপেন্ড করবে। সো আপনারা যখন ফন্ট যেটা ইউজ করবেন, যেমন দেখেন পপিন্সটা কিন্তু সাইজ একটু বড়, সো পপিন লুকস আ লিটল বিগার। আর পপিনের রেগুলারটাও একটু মোটা মোটা লাগে। সো পপিন্সের ক্ষেত্রে হয়তো আমরা তখন, আমি প্রেফার করি আরেকটু কম লাইট অথবা রেগুলার ইউজ করতে। এটা দেখলে বুঝতে পারবেন, দেখেন পপিন্স কিন্তু অ্যাকচুয়ালি বিগার দেন মনসেরাট সাইজে। পপিন্সের 10 আর মনসেরাটের 10 কিন্তু একটু ছোট বড়। সো ওইটা আপনারা চোখের আন্দাজে বের করতে পারবেন। সো ওভারঅল দিস শুড বি দ্য পারফেক্ট ফন্ট সাইজ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, যখন ডিজাইন করবেন তখন এরকম তো সব জায়গায় খালি লেখা দিলে ভালো লাগে না। সো হোয়াট উই ক্যান ডু ইজ, ধরেন আমরা এটাকে স্ট্রাকচার করতে পারি সুন্দর করে। সো মেবি আমরা এখানে একটা কালার, সরি, সো এখানে একটা ছবি ইউজ করলাম, আমরা একটা ছবি দিলাম এখানে, অ্যান্ড দেন এটার নিচে একটু লেখা থাকলো, এটার নিচে লেখাটা এরকম থাকলো, হয়তো একটা টাইটেল থাকলো, লেখাটা এরকম থাকলো। তারপর আবার পরের সেকশনে আমরা হয়তো, পরের সেকশনে হয়তো এরকম লেখাটা হাফ দিলাম, মাঝখানে এরকম একটা শেপের একটা ছবি থাকলো। এরকম কিন্তু অনেক সময় হয়। আমি একটা জিনিস দেখাই দিচ্ছি আপনাদেরকে, তাইলে মজা হবে এটা দেখে। যেটা ওই যে আপনাদের একজনের যে লেখা বেঁকানোর দরকার ছিল, সেই ক্ষেত্রে আপনাদের ইউজ, মানে কাজে লাগবে আর কি। তো এখানে আমরা কি করব, এখানে ওয়ার্ক করা যায়। সো আমরা হয়তো একটা কাজ করতে পারি, এটা ধরে এরকম একটা শেপ আছে, হ্যাঁ, এটা এরকম একটা শেপ করা। আপনি চাচ্ছেন আপনার লেখাটাও যেন এই অ্যাঙ্গেলেই আসে। এটা খুবই ইজি করা। হ্যাঁ, এটার প্রসেস হচ্ছে কি, আপনি জাস্ট এটা কপি করেন, কপি করে আপাতত পাশে নিয়ে আসি, লেখাটা আমরা ক্লিক করে দিই। তো আমরা চাচ্ছি এটাকে এরকম একটা শেপ করতে, তাই না? এটা যেন এরকম হয়। ওইটাকে কপি করে কেন নিলাম, যেন অ্যাঙ্গেলটা একদম পুরো সমান হয়, নয়তো কিন্তু অ্যাঙ্গেলটা সমান হবে না। এরকম ভাবে অ্যাঙ্গেলটা সমান করলাম, আর এটাকে আমরা মিলে দিলাম এখানে। তাইলে কিন্তু দেখেন অ্যাঙ্গেল কিন্তু নষ্ট হয়ে গেছে, রাইট? কেন? বিকজ আমরা যখন এটা ছোট করতেছি তখন কিন্তু এটা অ্যাঙ্গেল নষ্ট হয়ে যাচ্ছে। আমি অন্য কালার দিয়েই বুঝতে পারবেন, তাইলে ছোট করে দিলে অ্যাঙ্গেল নষ্ট হয়ে যায়। সো এই জন্য এটা উপায় কি? উপায় হচ্ছে ডিরেক্ট সিলেকশন দিয়ে উপরে দুটো পয়েন্ট ধরেন, ধরে টান দিয়ে নিচে নামাই দেন। দিস ইজ দ্য প্রপার প্রসেস। আচ্ছা, সো লেখাটা যদি এরকম হয়, ধরেন এটা হচ্ছে আপনার ছবি, লেখাটা এখানে দিবেন, অথবা মেবি লেখাটা একটু বেশি হবে, ছবিটা একটু কম হবে। এই দুটো পয়েন্ট, সরি, আমি চাচ্ছি 4টা পয়েন্ট নিয়ে সব নিচে নামাই দেন, এরকম থাকতে পারে। আচ্ছা, টেক্সটটা নেবেন টি, এইখানে একটা অপশন দেখবেন, টিতে ক্লিক করে রাখলে এরিয়া টেক্সট টুল, এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করেন, ভিতরে যে কোনো জায়গায় ভিতরে ক্লিক করেন, আগে সিলেক্ট করে নেন, সরি, এটা সিলেক্ট করে নেন। এরিয়া টাইপ টুল দিয়ে এটার ভিতরে ক্লিক করেন, দেখবেন লেখা এই কর্নারে, এই যে প্যাথটার মধ্যে প্যাথ লেখা যেন আসে, এরকম প্যাথ, কর্নারটা ক্লিক করবেন, এরকম লেখা চলে আসবে। তো দেখেন এখন লেখাটা কিন্তু আপনার এই অ্যাঙ্গেলেই আসতেছে এক্স্যাক্টলি। সো আমরা চাইলে একটা লাইন অ্যাড করে দেখতে পারি কেমন লাগে দেখতে। ওকে, গ্রেট, নট ব্যাড। এখন দেখেন দিস ইজ হোয়াট দেখা গেছে, সুন্দর লাগছে কিন্তু, খারাপ না। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, যেহেতু এরকম, এটা যদি এরকম করে কেমন লাগে দেখেন, দিস লুকস বেটার, আ লিটল বেটার। অথবা আমরা হয়তো এখানে না, এটাই ভালো লাগছে। আচ্ছা, এইটা একটা হতে পারে, এখানে এরকম থাকলো। অথবা আপনার এমন হতে পারে যে এই ছবিটা আরো বড় করে থাকলো এখানে, এটাও কিন্তু অনেক সময় হয়। আর মেবি লাস্টের সেকশনটাতে লেখাটা পুরোটাই থাকলো। আচ্ছা, এরকম আরেকটা জিনিস আমি দেখা দিচ্ছি। ধরেন আপনার এখানে লেখা নাই, একটা মানুষের ছবি। ওকে, সো ধরেন মানুষটা হচ্ছে এরকম, সাপোজ, ফর এক্সাম্পল। আচ্ছা, এটা অবশ্য দুইটা দিলে মিলাই দেখালে ভালো হবে। আমি ধরেন এটা ক্লিক করে দিচ্ছি, এখানে এটা একটা স্টাইল দেখালাম। আরেকটা জিনিস ধরতে পারেন, আপনার ধরেন এই লেখাটাই
এটা কিন্তু এরকমও হতে পারে, এরকমও কিন্তু হতে পারে ব্রশারে। এমন না কিন্তু যে সবসময় মাঝখানেই ভাঙতে হবে, এরকম কিন্তু নিয়ম নাই। ওকে, সো এরকম কোনো স্ট্যান্ডার্ড নাই যে একদম পুরো এক্স্যাক্টলি প্রত্যেকবার এরকমই থাকতে হবে, এরকমও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি একটা ট্রিক আপনাদেরকে দেখাই দিই, যদি এরকম ডিজাইন করেন কখনো, ডিপেন্ড করে পুরোপুরি আপনাদের উপর। ধরেন আমি আরেকটু কমাই নিচ্ছি, এখানেই এঁকে নিই, তাদের ভালো লাগবে দেখতে। আচ্ছা, অনেক লেখা নিলাম এখানে। আচ্ছা, তো এখানে এখন আমি চাচ্ছি ধরেন এরকম একটা নিউজ লেটার ম্যাগাজিনের মতো, লেখাটাকে একটু পিছনে পাঠিয়ে দিই। আচ্ছা, উপরে যেন বক্সও থাকে। আমি চাচ্ছি ধরেন আপনার রাইটারের ব্যাপারে, বা রাইটার একটা ছবি, এখানে একটা ছবি ইউজ করা হয়েছে, এটা এরকম ছবিটা এই জায়গায় ঠিক মাঝামাঝি এরকম একটা ছবি থাকতেই পারে। এখন হোয়াট উই ক্যান ডু ইজ, এখানে আমরা ইউজুয়ালি যেটা করি, ম্যানুয়ালি তো এখন আর সম্ভব না পুরো জিনিসটাকে আলাদা করে গ্যাপ দেওয়া, কারণ অনেক লেখা তো ঢেকে যাচ্ছে, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা এখানে একটা অপশন আছে দেখবেন, অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট একটা অপশন আছে, টেক্সট র্যাপ একটা অপশন আছে। টেক্সট র্যাপ, টেক্সট র্যাপের উপায় হচ্ছে কি, আমরা একটা কাজ করি, এইটার ছবিটাকে একটু ছোট করে দিই, একটা কপি করবো আর কি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, ছবিটাকে ছোট রাখলাম এরকম। ধরেন এখানে একটা আপনার ছবি বসে, এটা দেখতে আসলে ভালো লাগবে। আচ্ছা, বাহ। আচ্ছা, এই ছেলেটার ছবি দিয়ে দেখাবো, আমি এটা বসালাম। ওকে, সো সাপোজ এটা আমরা এখানে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। আচ্ছা, তাহলে ডেফিনেটলি শেপটা কিন্তু সামনে আসবে, সো ইউ হ্যাভ টু সেন্ড দিস ব্যাক। এই শেপের সাথে এটা আমরা ক্লিপিং মাস্ক করলাম, এরকম আসলো ছবিটা। ওকে, মানে আমরা চাচ্ছি এটা একটা গ্যাপ থাকুক আশেপাশে। তো সেই ক্ষেত্রে ছবিটা না, ছবির যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা কিন্তু ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা, ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা, ছবিটা হাইড করে দিয়ে আগে, এটা সিলেক্ট করবো, লেখাটাকে সিলেক্ট করবো, দুইটা একসাথে। অবজেক্টে যাব, এখানে দেখবেন টেক্সট র্যাপ আছে, মেক দ্যাট, মেক। আচ্ছা, এখানে ওকে প্রেস করব, যখন দেখবো লেখাটা তখন, দেখছেন ঘুরে গেছে যে চারদিক দিয়ে, ম্যাজিক, চারদিক দিয়ে তখন লেখাটা আমার ঘুরে যাচ্ছে। এখানে কোনো লেখা কিন্তু মিসিং হয় না, যখন দেখেন, এখন আসল ম্যাজিকটা আমি দেখাই, আরো মজা পাবেন দেখলে। আমি যখন লেখাটা নড়াচ্ছি তখন ওই অনুযায়ী গোল হচ্ছে, অথবা আপনি যদি শেপটাকে নড়ান এখন, সে সেই অনুযায়ী গোল হবে। দেখেন দেখেন, আমি শেপটা যদি এখানে দিই, ও কিন্তু ওই অনুযায়ী অ্যাডজাস্ট করতেছে লেখা। শেপটাকে যদি এখানে দেই, এই অনুযায়ী অ্যাডজাস্ট করতেছে। কোনো লেখা পুরাই কিন্তু ম্যাজিক ভাই। কোনো লেখা কিন্তু কেটে যাচ্ছে না, এরকম হচ্ছে। এইটা আমরা কোথায় ইউজ করি, এটা আমরা ইউজুয়ালি ওই ম্যাগাজিন ট্যাগাজিনে দেখবেন ডিজাইনের সময় এরকম ইউজ হয়। একটা মানুষের ছবি থাকে, সেটা আবার আমরা চেঞ্জ করে, অথবা মানুষের ছবি বা বিভিন্ন জিনিসের ছবি থাকতে পারে, যেটা মাঝখান দিয়ে এরকম এজেসগুলো এরকম থাকে। বিভিন্ন ম্যাগাজিন এরকম ডিজাইন করা হয়, ফ্যাশন ম্যাগাজিনগুলোতে এরকম ডিজাইন করা হয়। সেগুলো আপনারা চাইলে কোনোদিন করলে ক্লায়েন্টের জন্য এরকম করতে পারবেন। এখন দেখতে হয়তো ভালো লাগতেছে না, টেক্সট র্যাপ অপশনস আছে, অপশনসে গেলে আপনি চেঞ্জ করতে পারবেন যে অফসেটটা কতটুকু হবে। এখন অফসেটটা 6 পয়েন্ট, আমি যদি বাড়ায় দিই গ্যাপটা বাড়বে, আমি যদি কমায় দিই গ্যাপটা কমবে। ওকে, সো এখন যদি আমি এইটার কালারটাকে নাই করে দিই, আর লেটস ব্রিং ব্যাক দ্য ইমেজ, এখন দেখেন কেমন লাগতেছে, দিস লুকস বেটার। সো এরকম আপনারা বিভিন্ন রকমের জিনিসপত্র অ্যাড করতে পারেন। আজকে আমি কিন্তু এটা একটু হাইলাইট করলাম, আমরা দুটো জিনিস কভার করছি, এটা আমি একটু লিখে রাখি, আপনাদের মনে থাকবে ভালো।
নতুন কিছু টুলস নিয়ে আজকে কথা বলতে যাবো। সো ফার্স্ট হচ্ছে কি টেক্সট র্যাপ, আরেকটা ছিল হচ্ছে গিয়ে আপনার কি জানি ব্রশার সাইজ। ফরম্যাট, আর তার আগে জানি কি একটা দেখালাম, আচ্ছা মনে পড়লে আবার চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা আরেকটা জিনিস করতে পারি ভাইয়া আমরা। আপনাকে ওই লিংকটা আমি শেয়ার করেছি, একটু আচ্ছা ওটা দেখবেন দেখছি, নো প্রবলেম। ওই যে ফন্টের জন্য। আর ফাতেমা আক্তার আপনার গ্রুপে একটা ইয়ে দিয়েছে, পোস্ট দিয়েছে, ওটা একটু দেখেন। আচ্ছা ওটা দেখবো, শেষ করে নেই একটু। আচ্ছা 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 আরেকটা জিনিস যেটা করতে পারি, রাইট ক্লিক করে এটা ক্লিপিং মাছ রিলিজ করলাম, যেটা আরো দেখতে সুন্দর হয় আর কি। রিলিজ করে আপনি ধরেন এটা টেক্সট র্যাপিংটা নষ্ট মানে ভেঙে ফেলতে চান, তখন আপনি টেক্সট র্যাপিংটা দিতে চাচ্ছেন না, এখানে ক্যান্সেল করতে চাচ্ছেন টেক্সট র্যাপিংটা, তখন যেটা করতে পারেন অবজেক্ট থেকে যান, অবজেক্ট থেকে আবার টেক্সট র্যাপে গিয়ে রিলিজ করবেন, রিলিজ করলে লেখা আবার ঠিক হয়ে যাবে আগের মতো। একটু সিলেক্ট করে নেন পুরোটা, অবজেক্ট, টেক্সট র্যাপ, রিলিজ। আচ্ছা এখন কিন্তু রিলিজ হয়ে গেছে, সো আমরা এখন শেপগুলোকে ডিলিট করে দিব। আচ্ছা আরেকটা ম্যাজিক দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে কি ধরেন এই ছবিটা নিলাম, ছবিটা নিয়ে ট্রান্সফর্ম করে এটাকে রিফ্লেক্ট করে ওদিকে ঘুরে দিই, ওইদিকেও ওকে। এখন আমরা জাস্ট পেন টুলটা নিব, একটু কষ্ট হবে এটা করতে। পেন টুলটা নেন, পেন টুলটা নিয়ে আপনি জাস্ট ওর এই উপর থেকে স্ট্রোক করে নেন, স্ট্রোক করে এটার একটা জাস্ট ওর আশেপাশে, বুঝতে পারতেছেন কি করব বলেন তো, কেউ একজন বুদ্ধিমান লোক যদি বুঝতে পারেন তাহলে তো ভালো। মানে ওকে পুরোটাই ওখানে বসায় দিবেন এবং ওকে ইউজ করে র‍্যাপ করবেন সম্ভবত। হ্যাঁ ওকে ইউজ করে র্যাপ করব, কিন্তু ডিরেক্টলি ছবি থেকে কিন্তু র্যাপ করা যাবে না। কেন র্যাপ করা যাবে না? কারণ ছবি ইজ নট আ শেপ, র্যাপ করতে হলে আপনাকে শেপ রাখতে হবে। সো এই জন্য আমাকে এরকম এঁকে নিতে হচ্ছে, সো দ্যাট জাস্ট নর্মাল লাইন আঁকেন, দ্যাটস এনাফ। একদম সুন্দর করে করার দরকার নেই। যদি চান পেন টুলটা যখন আমরা ভালো করে শিখবো, তখন আপনি যদি মনে হয় যে ভাই আমার ইচ্ছা একদম সুন্দর করে মানুষটার আশেপাশে র্যাপ থাকবে, সেটা আপনার ব্যাপার। এই দেখেন মিলাই দিলাম। সো বেসিক্যালি আমি যেটা করলাম, এটা শেপ আঁকলাম যেটা মানুষটার আশেপাশে। আচ্ছা এইবার যদি এই শেপটাকে নিয়ে আসেন, এই শেপটা এটা সিলেক্ট করেন দুটো একসাথে, সিলেক্ট করে অবজেক্ট, লাইভ, টেক্সট র্যাপ, মেক। ওকে, কিছু বোঝা যাচ্ছে না এখন আপাতত, কিন্তু এখান থেকে একটু বাড়ায় নিই টেক্সট র্যাপে। আচ্ছা দিটস নাফ। এটা যখন ডান দিকে নিয়ে আসবো তখন দেখবেন আসল ম্যাজিকটা। দেখেন ম্যাজিক বোঝা যাচ্ছে, ও যে পুরো লেখাগুলোকে চাপাই দিতেছে। ওকে আরেকটু সাইজ ছোট করে নেই, ধরেন এই সাইজ, মানে উপর দিয়ে যেন লেখা দেখা যায়। ওকে ধরেন এখানে আনলাম। আচ্ছা এখন এই লোকটা নেন, এইটা একটু একটা কাজ করেন, কষ্ট করে স্ট্রোকটা বন্ধ করে দেন, আর এনাকে এখন এটার মাঝখানে বসান। ওনার সাইজ অবশ্য এটা সমান হতে হবে। কই গেল আমার কয়েকটা। আচ্ছা স্ট্রোকটা একটু অন করি কারণ আমার দেখতে কষ্ট হচ্ছে। একটু ছোট করবো সাইজে, শিফট অল ধরে। এবার এটা একটু মাঝখানে আনি, দেখি কোথায় বসানো যায়। আচ্ছা রাইট, ফিট করছে একদম সুন্দর করে। আর একটু ছোট হবে। ওকে গ্রেট। এখন আমরা যদি এই স্ট্রোকটা সরাই দিই, এই দেখেন ম্যাজিক। এরকম ডিজাইনের মধ্যে দিলে কিন্তু অনেক অনেক কষ্ট কমে গেল আপনার। কারণ এই টেক্সট র্যাপিং না থাকলে আমাকে প্রত্যেকটা স্পেস, মানে আমাকে কি করতে হতো যখন জানেন, ডাবল ক্লিক করে করে এরকম স্পেস বাড়ায় বাড়ায়, এখানে একটা স্পেস বাড়ানো লাগতো, এই জায়গায় স্পেস বাড়ানো লাগতো, এরকম করে করতে হতো। এটা অনেক প্যারার কাজ।
দিস ইজ মাচ মোর ইজিয়ার। আর তারপর যেটা করবেন, আপনার এটাকে স্ট্রোক বন্ধ করে ছবিটার সাথে একসাথে মিলায় গ্রুপ করে নেবেন। গ্রুপ করলে অবশ্য ভেঙে যাবে এটার সাথে। গ্রুপ করলে র্যাপটা অফ হয়ে যায়, গ্রুপ করার দরকার নেই। তাহলে দুইটা একসাথে নাড়াইলে বুঝতে পারবেন যে ছবির সাথে কিভাবে টেক্সট নড়তেছে। আচ্ছা, এটা আমরা সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, ও এখানে মনে পড়ছে, এরিয়া টাইপ টুল দেখলাম আজকে, এটা এত বেশি লাগবে না। অটো, আচ্ছা দেখি তো, একজন বলছিলেন একটা জিনিস আপলোড করছেন, লেটস সি। ফাতেমা আক্তারের ডিজাইনটা দেখে নিই আগে। আর নাইম সাহেব লিঙ্কটা কই দিছেন? আচ্ছা, আপনাকে জিমেইলে পাঠিয়েছি। ও আচ্ছা, জিমেইল মক আপ লিঙ্ক দিয়েছিলেন, নেট প্রবলেম। আচ্ছা, কোন টাইপের কত মিনিমাম সাইজ টেক্সট এন্ড স্পেস ইউজ হবে একটা গ্লান্স বললে ভালো হয়। হ্যাঁ, এটা কিন্তু বলছি অনেকবার। যখন আমরা ফ্লায়ার করি তখন মিনিমাম ফন্ট সাইজ আমরা 10-12 ইউজ করতে পারি। ফ্লায়ারে ইউজুয়ালি 12 ইউজ হয় বেশি। আর ব্রশার যখন করব তখন 10 পর্যন্ত যেতে পারে, 10-এর চেয়ে কম যেন না হয়। আর এটার বেশি তো কিছু লিমিট নেই। একটা জিনিস মনে রাখবেন যে আমরা যখন পড়ি আমাদের কাছে তখন বড় টেক্সটগুলোকে 12 বা 10 রাখলে ইনাফ, এটা যত বড় সাইজ হোক। মানে আপনি যখন একটা রেস্টুরেন্ট মেনু বানাবেন, সেটা সাইজ যদি হয় A3 বা A2 অনেক বড়, তাও কিন্তু লেখার সাইজ ছোটই থাকে। কেন? বিকজ আমরা তো ওটা কাছে নিয়েই পড়ি। বুঝতে পারছেন? মানে পেপার দেখেন, পেপার কিন্তু অনেক বড়, কিন্তু একটা A4 সাইজে ফ্লায়ারের ফন্ট সাইজ যতটুকু, একটা পেপারে কিন্তু ফন্ট সাইজ সেম, যদিও পেপারের সাইজ বড়, কারণ লেখা বেশি থাকে। সো ওইটা কিন্তু ম্যাটার করে না, সাইজ ম্যাটার করে না। আসলে ম্যাটার করে হচ্ছে কি আপনি কোন আপনার কাজের জন্য ব্যবহার করতেছেন, সেটা বেশি ম্যাটার করবে। ব্রশার ডিজাইন অল অ্যাবাউট টেক্সট না, ব্রশার ইজ নট অল অ্যাবাউট টেক্সট। ব্রশারের সবচেয়ে ভাইটাল পার্ট, যে কোনো ডিজাইনের সবচেয়ে ভাইটাল পার্ট হচ্ছে গিয়ে ফরম্যাট। আপনি সাজাইছেন কীভাবে। দে হ্যাজ টু বি মিক্সচার অফ ইমেজেস অ্যান্ড টেক্সট, আইকনস, সব কিছু মিলায় জিনিসটা যেন সুন্দর পায়। যেমন আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম, দেখেন এখানে দেখেন, ইটস নট অল টেক্সট। ছবি ইউজ হয়েছে, খুব সিম্পল শেপস, আইকনস, কিন্তু ইট লুকস গুড, স্ট্যান্ডার্ড লাগে দেখতে। এই ব্রশারটা দেখেন, ইটস নট অল টেক্সট, ইমেজেস ইউজ হয়েছে, শেপস ইউজ হয়েছে, খুব বেশি টেক্সট থাকবে না, বাট ফ্লায়ারের চেয়ে বেশি থাকে আর কি ইউজুয়ালি। আচ্ছা, আই হোপ দুইজনের কোয়েশ্চেনের আনসার হয়েছে। আর দেখি আরেকটা কোয়েশ্চেন ছিল। ওকে, এই পর্যন্ত সবাই যদি ক্লিয়ার থাকেন কাইন্ডলি একটু লেখেন ইয়েস অথবা নো। আচ্ছা, এইটার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করা? ও, এটার ব্যাকগ্রাউন্ডটা দুইভাবে করা যায়। ইজি ওয়ে শিখাই দিব, ইজিটা চান নাকি কঠিনটা চান? ভাইয়া ইজি ওই ভালো সব সময়। আচ্ছা, ইজি ওয়ে যদি চান তাহলে আপনার বানানোর দরকার নেই, আপনি ফ্রিপিকে যান। ফ্রিপিক, হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাজ আ ডিজাইনার এই রিসোর্সেসগুলো আমরা ইউজ করতে পারি, এগুলো কষ্ট করে বানানোর দরকার নেই। যদি নিজে বানাতে চান সেটা আলাদা ব্যাপার। ফ্রিপিকে যে লিখবেন হচ্ছে গিয়ে আই থিঙ্ক লাইট ব্যাকগ্রাউন্ড দিলে হয়। লাইট ব্যাকগ্রাউন্ড দেন, ইপিএস এ ভেক্টর ফাইলটা ডাউনলোড করবেন, ওইটার মধ্যে এরকম ফ্রিপিকে প্রচুর লাইট ব্যাকগ্রাউন্ড করা আছে। আলো, আলোক রশ্মি আর কি, সানলাইট ব্যাকগ্রাউন্ড বলে অনেক সময় এগুলোকে। আই থিঙ্ক লাইট ব্যাকগ্রাউন্ড দিলেই হবে। এই যে দেখেন করা আছে কিন্তু। এখান থেকে ওই ব্যাকগ্রাউন্ডের ইয়েলো কালারটা সরাই ফেলবেন, শুধু দাগগুলো নেবেন, নিয়ে ইউজ করতে পারেন। বুঝতে পারছেন? এই যে এখানে সেম ফ্রিগুলো আছে, এখানে ফ্রিগুলো ইউজ করতে পারবেন। ডিরেক্টলি যদি ইউজ না হয়, মানে একদম ডিরেক্টলি যদি এই জিনিসটা ব্যাকগ্রাউন্ডটা ইউজ না হয়, তাহলে ইটস ফাইন। আমরা বিভিন্ন সময় ফ্রিপিক থেকে বিভিন্ন রকমের রিসোর্সেস নিয়ে ইউজ করতেই পারি, এটা কোনো সমস্যা না। এইটা একটা প্রসেস। আর যদি নিজে বানাইতে চান, আমি একটা প্রসেস দেখাইতে পারি, এটা কাজ করার কথা। আচ্ছা,
একটা সার্কেল নেবেন, সার্কেল নিয়ে সেটাকে স্ট্রোক দেন। আমি এইভাবে শিওর না কিন্তু এভাবে হবে নাকি, লেটস ট্রাই, কাজ আই থিঙ্ক এটা এভাবে করা হয়েছিল। এইটা ক্লিক করে স্ট্রোকে যান, স্ট্রোকে গিয়ে লেটস মেক এ ড্যাশ লাইন, ড্যাশ লাইনে ড্যাশগুলা বাড়ায় দেন, ড্যাশ বাড়াবেন, আমরা যত বেশি লাইন, কম লাইন চাই ড্যাশ তত বাড়বে আর কি। আচ্ছা, ড্যাশ লাইনটা বাড়ানোর পর আমরা যদি উইথটা বাড়াতে থাকি, এটা কিন্তু কখনো আমরা ট্রাই করে দেখি নাই, কিন্তু আজকে করতেছি। এখন দেখেন উইথ যদি বাড়াই কি হয়, নিচের দিকে নামতেছে না? এই উইথটা আপনি বাড়াতে থাকেন, আরো বাড়ান, দেখেন ম্যাজিক। আজকে কিন্তু আমরা অনেক ম্যাজিক দেখতেছি, বাহ। আই ডোন্ট থিঙ্ক আর দরকার আছে, এটা আবার পিছন দিক দিয়ে বেরোয় যাচ্ছে। আই থিঙ্ক দিস ইজ ফাইন, 900 ইজ ফাইন। আচ্ছা, এখন যদি ড্যাশ লাইনের আপনি ড্যাশ বাড়ান আরো কমবে, আর যদি ড্যাশ কমান তাইলে মানে ড্যাশের পিটি কমান তাহলে বাড়বে। তো আপনি যতগুলো চান ততগুলো করতে পারেন চাইলে এখানে। সো ইফ আই ওয়ান্ট এতগুলা করলাম, করার পর যেহেতু এটা বর্ডার দেওয়া, অবজেক্ট থেকে এটা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যাবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে গেলে আপনি এটাকে এক্সপ্যান্ড করতে পারবেন। সিলেক্ট করবেন, সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড, স্ট্রোক অ্যান্ড ফিল, ডান। সো এই যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রেডি। এখন এটাতে আপনি যে কোনো কালার দেন, কালার দিয়ে যদি ওপ্যাসিটি কমায় দেন, ক্লিয়ার? বুঝতে পারছি? এটা হচ্ছে কঠিন উপায় নিজে বানাতে চাইলে। আর আমি এটাও দেখাই দিলাম, মানে আপনি ফ্রিপিকেও খুঁজে এরকম ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, অনেক জায়গায় ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। ক্লিয়ার? ফাতেমা আক্তার বুঝতে পারছেন? আচ্ছা, এইটা গেল একটা, ওইটা আমি গুগলটা চেক করবো। তাহলে আজকে একটা জিনিস আমরা শিখলাম, এটার নাম হচ্ছে গিয়ে আপনার লাইট ইফেক্ট। লাইট এফেক্ট বিজি, স্ট্রোক দিয়ে কাজ করতে পারেন। এই জিনিসগুলো আমি যেমন আজকে এটা দেখাই দিলাম, আপনারা কিন্তু অন্য জিনিসগুলো একটু এক্সপেরিমেন্ট করলে বেরোয় যাবে। চাইলে অন্য অনেক কিছু ট্রাই করতে পারেন এক্সপেরিমেন্ট করার মাধ্যমে, দেখবেন খুব ইন্টারেস্টিং কাজ করা যায় আসলে ইলাস্ট্রেটরে। আমার পার্সোনাল ফেভারিট একটা সফটওয়্যার ইলাস্ট্রেটর, আমার খুব পছন্দ। কেন? বিকজ আমার মতে অনেক ভার্সেটাইল এবং অনেক পাওয়ারফুল একটা সফটওয়্যার। ভেক্টর নিয়ে কাজ করতে পারতেছে, স্কেলেবিলিটি খুব ইম্পর্টেন্ট। যেমন ইলাস্ট্রেটরে এতটুকু একটা লোগো ক্রিয়েট করা যায়, আবার চাইলে এই লোগোটাকে স্কেল করে আপনি এত বড়ও করতে পারেন, ইটস অল দ্য সেম। তো এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। যাই হোক, আচ্ছা এইটা গেল হচ্ছে কি। ভাইয়া আমি কি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলুন বলুন। যেমন মনে করেন যে আমি যদি একটা বই লিখতে চাই ইলাস্ট্রেটরে, তাহলে আমি দেখছি যে ওরা কিভাবে যেন করে যে লেখাটা যখন লিখতে লিখতে একটা পেজের শেষে যায়, তখন নেক্সট পেজটা সেই একই ফরম্যাট নিয়ে নেয় এবং লেখাটা ওখানে ওভাবে হতে থাকে। এরকম করা যায় কি? ওইটা ইলাস্ট্রেটর, ইনডিজাইন। আচ্ছা, ওইটা আরেকটা সফটওয়্যার ইলাস্ট্রেটরে আছে। করা যায় না এটা? না, ইলাস্ট্রেটর সেম ফরম্যাট ধরে রাখা যায় না, ওইটা ইনডিজাইন আচ্ছা লাগবে আচ্ছা আপনার করতে। ইনডিজাইনের সুবিধা হচ্ছে কি অনেকটা আপনার কম্পোনেন্টস অ্যাড করা যায় আর কি। মানে আপনি ধরেন হেডলাইনগুলোকে একটা সার্টেন টেক্সট সাইজ, বোল্ড আর জি সব সিলেক্ট করে সেভ করে রাখতে পারবেন। এরপর থেকে আপনি কিছু লিখে যদি ডিরেক্ট হেডলাইনে ক্লিক করেন, হেডলাইনের স্টাইল চলে আসে, প্যারাগ্রাফের স্টাইল আচ্ছা চলে আচ্ছা আসে, কোটেশন স্টাইল চলে আসে জি একসাথে। জি ওইটা আবার এক্সিতে একটু আইডিয়া দেওয়া হয়েছে ওখানে, বাট ওটা ইনডিজাইন লাগবে। ইনডিজাইনে ম্যাগাজিন করে, আপনি যদি ম্যাগাজিন দিয়ে কাজ করতে চান আই উড রেকমেন্ড ইনডিজাইন, অথবা বই, বুক আচ্ছা কভার বা ঠিক বুক আছে ডিজাইন যদি করতে চান। আর আপনারা যেহেতু ইলাস্ট্রেটর করতেছেন, আমার গ্যারান্টি এটা যদি একটু আপনার অ্যানালিটিক্যাল স্কিল থাকে, মানে 2+2 যদি 4 এটা আপনি পারেন, তাইলে ইলাস্ট্রেটর ইনডিজাইন সেম, একই রকম দেখতে। আপনি যখন ইনডিজাইন খুলবেন দেখবেন যে ইটস দ্য সেম থিং। আপনার
নতুন করে শেখার দরকার নেই। ইনডিজাইনের জন্য কিন্তু কোনো কোর্স করার দরকার নেই আপনাদের। ওটুক জ্ঞান। আচ্ছা, তাহলে ইনডিজাইনের সফটওয়্যারটা পাবো কোথায় ভাইয়া? ইনডিজাইন ক্র্যাক করবেন, ওই যে টরেন্ট থেকে, বিভিন্ন টরেন্টের ওয়েবসাইট থেকে ফ্রি ভার্সন ডাউনলোড করবেন। আমাদের শিখবে সবাই থেকে কি দেওয়া দেওয়া হয় না এটা? আমার কাছে ইনডিজাইন নাই, আমি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা যে কোনো ডিজাইনারই মোটামুটি খুঁজলে তো পাওয়া যায়। আমি ওই যে কিছু আছে না, কিছু ওয়েবসাইটের লিঙ্ক আছে, কেউ থাকলে দিয়ে দেন তো, ওই যে পিসির জন্য ওয়েবসাইট ফ্রি লিঙ্কগুলো যে আমি একটা গ্রুপে একটা লিংক দিয়েছিলাম, ওখানে আপনি ওখানে পাইতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আছে, সরি ট্র্যাক ফাইল সহ পাবেন। ভুল বলছি, আমার কাছে ইনডিজাইন আছে, যে ইনডিজাইন 2019টা, কিন্তু এটা ডিএমজি ভার্সন, মানে ম্যাকের জন্য। ওটা আপনার হয়তো উইন্ডোজে সাপোর্ট করবে না। আপনার গ্রুপে একটা লিঙ্ক দেওয়া আছে, ওটা চেক করে দেখেন। না পাইলে যদি আমাদের এখানে কেউ থাকেন যে খুঁজে পাবেন, একটু কাইন্ডলি ইনডিজাইনের লিঙ্কটা যদি দিয়ে দেন তাহলে সবার সুবিধা হবে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আর ওই লিংকটা একটু চেক করেন, ওই যে জিমেইলটা। হ্যাঁ হ্যাঁ, জিমেইলে আমি আপলোড করে দিচ্ছি, নো প্রবলেম। আচ্ছা, এইটা গেল হচ্ছে কি আমাদের এই পর্যন্ত লাইটস এফেক্টস এর ব্যাকগ্রাউন্ডে। আজকে আমি একটা কাজ করি, আপনাদেরকে একটু পেন টুলের একটা কাজ দেখাই দেই, তাইলে আপনাদের সুবিধা হবে। নেক্সট ক্লাসে একবারে দেখাবো, তাহলে আরো ভালো হয়, আধা ঘন্টা সময় আছে। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড ব্রশার দিব। যেমন এরকম ব্রশার থাকবে। এই ডিজাইনগুলো কিন্তু আপনাদের কোনো জায়গায় আটকানোর কথা না, ইটস জাস্ট নর্মাল শেপস। আমরা যেভাবে করে আসছি এতদিন ধরে ফ্লায়ার, ওইভাবেই করবেন। একটা জিনিস ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে গিয়ে আমি যখন আপনাকে অ্যাসাইনমেন্ট দেই, আমি অনেক কঠিন ব্রশার খুঁজে পাই না, সত্যি কথা যেটা। আপনাদেরকে শুধু ব্রশার না, যে কোনো ডিজাইনে যখন আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে চাই, খুব কঠিন কাজগুলো কিন্তু খুঁজে পাই না, কারণ তেমন একটা কঠিন কাজ আসলে করা হয় না ওভারঅল। যেমন এটা দেখে হয়তো আপনি মনে করতে পারেন, হ্যাঁ এটা তো দেখতে হবে। ভাইয়া এখানে যে ফোল্ডিং গুলো আছে না, যে ব্রোশিয়ারটা যখন দেখলাম আমরা, ফোল্ড গুলা দেখা যাচ্ছে, আমরা এরকম ফোল্ড গুলা কিভাবে মানে শো করব? ফোল্ড আপনি শো করবেন না, গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ। আপনি যখন ডিজাইন করবেন, আপনি এরকম 2D ডিজাইন করবেন, নর্মাল 2D ডিজাইন করবেন, যেটা আমরা এতদিন ধরে করে আসছি সেভাবে করবেন। ফোল্ডিং গুলো দেখানো হচ্ছে মক আপ করে, এইটা আপনার করার দরকার নেই। কিন্তু আপনি 2D করবেন। মক আপে যখন আমরা যাব ফটোশপে, তখন আমি দেখাই দিব কিভাবে আপনাদের ডিজাইনগুলোকে মক আপ করতে হয়, তখন আপনি এরকম ফোল্ডিং এফেক্টগুলো পেয়ে যাবেন। কিন্তু এই যে মাঝখানে মাঝখানে যে লাইনগুলো, এগুলোও কিন্তু আপনি দিবেন না, আপনি দিবেন নর্মাল 2D ডিজাইন, মানে সিঙ্গেল কালারের ডিজাইন। বুঝতে পারছেন? মক আপ করার দরকার নেই এখন। সো আমি হয়তো এই যে এরকম কঠিন হইলে এরকম দিব, শেপস দিয়ে যেন আপনি পুরোপুরি করতে পারেন চাইলে। আজকে তাহলে আমি কিছু টুলসের কাজ দেখাই দিই আপনাদেরকে, একটু যেহেতু টুলসে চলে আসছি, আই থিঙ্ক টুলসে একটু থাকি, আপনাদের কাজে আসবে। এরকম কাজ দিব, খুব ইজি, স্ট্রেট ফরওয়ার্ড ব্রশারগুলো কাজ দিব আজকে। তাহলে আমরা এই বাম পাশ থেকে অথবা এফএক্স থেকে কিছু টুল ডিসকাস করি, যে টুলসগুলো আমরা এতদিন পর্যন্ত করি নাই। যেমন দেখেন, এখানে বাম পাশ থেকে যদি চিন্তা করি, এখানে ডিরেক্ট সিলেকশন, গ্রুপ সিলেকশন আমরা ইউজ করছি। লাসো টুল হচ্ছে গিয়ে মোটামুটি যে কোনো এরিয়া থেকে যদি আপনি সিলেক্টিভ কিছু অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে চান, সেই ক্ষেত্রে আমরা লাসো টুলটা ইউজ করি। যেমন আমরা যখন একটা স্টার রাখবো, ধরেন এরকম একটা স্টার টুল আমরা স্টার রাখলাম, আমি চাচ্ছি এখান থেকে খুব সিলেক্টিভ কিছু অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে। কিন্তু সমস্যা হচ্ছে, নর্মাল সিলেকশন যখন আমরা করি ডিরেক্ট সিলেকশন দিয়ে, তখন অ্যাঙ্কর পয়েন্ট নিলে যে আমার এখানে আমি চাচ্ছিলাম না এই বামেরটা সিলেক্ট হোক, কিন্তু হয়ে গেছে, কারণ আমি তো চার কোণা ছাড়া সিলেক্ট করতে পারছি না। তখন এই লাসো টুলটা আমরা নেই। লাসো টুলের কাজ হচ্ছে কি, যদি আমি চাই এইখান থেকে নিয়ে আমি আবার এখান থেকে ঘুরে আসলাম, ঘুরে এসে এটার ভিতর দিয়ে গিয়ে এইটা নিয়ে যদি আসি, এই এরিয়ার ভিতরে যতগুলা অ্যাঙ্কর পয়েন্ট আছে সবগুলা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি নড়ান, শুধু ওই কয়টায় নড়বে। সো লাসো টুলের কাজ হচ্ছে গিয়ে সিলেক্টিভ কিছু অ্যাঙ্কর পয়েন্ট ও এইভাবে লাসোর মতো ধরে দিতে পারে আপনাকে, জাস্ট দাগের ভিতরে থাকলেই হবে। সো আমি চাইলে এইভাবে ধরে এই কয়টা অ্যাঙ্কর পয়েন্ট খালি সিলেক্ট করতে পারবো, এবং পরবর্তীতে ডিরেক্ট সিলেকশন দিয়ে শুধু ওই কয়টাই আমি অ্যাডজাস্ট করতে পারবো। সো এটা হচ্ছে লাসো টুলের কাজ, খুব সিম্পল। তার পাশে হচ্ছে কি ম্যাজিক ওয়ান, তো আমরা জানি সেম কালার সিলেক্ট করে। পেন টুলের মধ্যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আমরা জানি, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট জানি, অ্যাঙ্কর পয়েন্ট টুল এটার কাজ আমরা জানি, অ্যাঙ্গেল করা যায় এটা দিয়ে, লাস্ট ক্লাসে অলরেডি আমরা দেখছি। তারপর এখানে টেক্সট টুল আছে, টেক্সট টুলে তো আমরা এটা দেখলাম, এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা আমি হয়তো আগে দেখাইছি আপনাদেরকে।
যেমন আমি একটা স্টারই আঁকলাম ধরেন এখানে। আচ্ছা, একটা স্টার আঁকলাম। আমি চাচ্ছি আমার লেখাটা স্টারের ভিতরে থাকুক। টেক্সট এরিয়া টাইপ টুলে নেন, যে এই প্যাথটাতে সিলেক্ট করবেন, এই যে প্যাথটাতে সিলেক্ট করে ক্লিক করেন, লেখা চলে আসবে। আপনি টি দিয়ে একটু বাড়ায় নেন, দেখতে ইজি হয়। তখন দেখেন আপনার লেখাটা কিন্তু ওই স্টারের ভিতরে চলে আসছে। এরকম যে কোনো শেপ এঁকে যদি আপনি সেটার ভিতরে এরিয়া টাইপ টুলটা বসান, লেখাটা ওই শেপ অনুযায়ী আসবে। আর এটা হচ্ছে টাইপ অন আ প্যাথ টুল। টাইপ অন আ প্যাথ টুল হচ্ছে কি এরিয়া টাইপ টুলের মতোই, কিন্তু ও ভিতরে লিখবে না, ও আশেপাশে ওই বর্ডারটার মধ্যে লিখবে। যেমন দেখেন যে টাইপ অন আ প্যাথ টুল দিলাম, এটা সাইজ একটু বাড়ায় দিই, 20 করে দিই, তাহলে দেখতে ইজি হবে। এই প্যাথে যদি ক্লিক করি তখন লেখাটা এরকম আসবে। সো ও কিন্তু লেখাটা আশেপাশ দিয়ে দিচ্ছে এরকম ভাবে। সো এখন আপনারা বলতে পারেন ভাই এটা কাজ কি? কাজ তো আছে, কাজ ছাড়া তো নাই। যেমন ধরেন অনেক সময় লোগো ডিজাইনের ক্ষেত্রে এটা কাজে লাগে। আপনি একটা লেখা লিখলেন, ধরেন আপনার লোগোটা হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার লোগো। এখন আপনি চাচ্ছেন এটার আশেপাশে একটা লেখা দিতে। অনেক সময় আমরা বিভিন্ন রকমের লেখা লিখি, যেমন আমরা ধরেন এস্টাবলিশড সিন্স 1964 এরকম একটা লেখা দিলাম আমি। এই লেখাটা মেবি আরো বড় হবে, এটা হয়তো সাদা হইলো এরকম, বিয়ে হয়তো একটু বাড়বে। আচ্ছা, এইটা তো দুইভাবে করা যায়, মানে এই যে উপরে দেখবেন একটা হ্যান্ডেল আছে এই ডান দিকে, হ্যান্ডেলটা দিয়ে আপনি চাইলে এটা উপরে দিতে পারেন এরকম, ন্যাথরো দিলে উপরে আসবে। আর আপনার ধরেন ভিতরের লোগোটা হচ্ছে এটা, একটা লোগো কই গেল, আচ্ছা দিই দিই, ধরেন দিস ইজ দ্য লোগো অ্যান্ড এটার উপরে এভাবে লেখা। আর একটা যেটা করা যায়, এটাকে নিচে আনা যায় চাইলে। এই যে দেখেন এখানে একটা বক্স আছে, বক্সটাকে ধরে টান দিলে, সরি, এই যে এখানে এই পর্যন্ত নিয়ে এসে ভিতর দিকে ঢুকাই দিতে হবে আর কি। মানে বাইরের দিকে যদি অ্যারোটার অ্যাঙ্গেলটা বাইরের দিকে রাখেন তাহলে এরকম আসবে উল্টা। আবার যদি এটা সিলেক্ট করে এই যে এটা ধরে জুম ইন করেন, এই যে এই জিনিসটা ধরে ভিতর দিকে আনেন টান দিয়ে, তখন আবার লেখাটা এদিকে আসবে, এই যে এরকম। তো আপনি চাইলে এস্টাবলিশড এখানে দিতে পারেন, ওইটা বাইরের দিকে দিতে পারেন, আপনার ইচ্ছা। তো এই কাজ আছে আর কি, টাইপ অন আ প্যাথ টুল দিলে এই কাজগুলো করা যায়। আবার আছে এখানে ভার্টিক্যাল টাইপ টুল, এটা ক্লিক করলে আপনার এভাবে লেখে, এভাবে আসবে। তারপর এইটার মধ্যেই আবার ওই ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল আছে, ওটা করা যায়। ভার্টিক্যাল টাইপ অন প্যাথ টুল আছে। টাচ টাইপ টুল হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারেন, এডিট করতে পারবেন। এখানে হচ্ছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলে কাজ আছে, আমরা নর্মাল লাইন আঁকতে পারি, অ্যাঙ্গেল লাইন আঁকতে পারি চাইলে। আপনি লাইন সেগমেন্ট টুল যদি ক্লিক করেন, এখানে লেন্থ আপনি যদি দেন 100 পিক্সেল একটা লাইন আসবে, 45 ডিগ্রিতে আসলে ওকে প্রেস করবেন, এখানে একটা 100 পিক্সেলের লাইন চলে আসছে, যেটা অ্যাঙ্গেল হচ্ছে কি 45 ডিগ্রি বাড়ায় দেখতে পারেন চাইলে। আর যখন আমি ক্লিক করবো এই পাশটাতে ক্লিক করব, ক্লিক করে যখন এটাকে টেনে বড় করব, তখন একটা জায়গায় গেলে ও বলবে যে লাইন এক্সটেনশন, মানে এটার অ্যাঙ্গেলটা এখনো 45 ডিগ্রি আছে, জাস্ট সাইজে বড় হয়ে গেছে। সো এরকম আপনার ইচ্ছা মতো অ্যাঙ্গেলে আপনি লাইন আঁকতে পারেন। আর্ক টুল হচ্ছে বেসিক্যালি একটা আর্ক আঁকবে, মানে কার্ভড লাইন আঁকবে বেসিক্যালি। এরকমভাবে একটা কার্ভ লাইন আপনি আঁকতে পারেন যে কোনো জায়গায়, ছেড়ে দিলে একটা লাইন হয়ে যাবে। তারপর এখানে আবার স্পাইরাল আছে, এটা খুব ইন্টারেস্টিং, এরকম স্পাইরাল হয়, ছেড়ে দেন স্পাইরাল। তো এইটা আপনার চাইলে ইউজ করতে পারেন। এখানে ডিকে মানে কতটুকু ছোট হচ্ছে আস্তে আস্তে। সো স্টাইল কিরকম আপনি চান, এরকম চান না এরকম চান, কতগুলো সেগমেন্ট চান সেটাও অ্যাড করতে পারবেন চাইলে। যেমন আই থিঙ্ক
সেগমেন্ট যদি আর বাড়ায় দেই, 80 ডিকে যদি আর কমায় দিই, ওকে প্রেস করেন, প্রেস করে এভাবে ক্লিক করে দেখেন এরকম চলে আসছে। সো এরকম ভাবে আর্ক আঁকা যায়। রেক্ট্যাঙ্গুলার গ্রিড হচ্ছে গ্রিড আঁকবে একটা বেসিক্যালি এরকম, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লাইন। সো আই হ্যাভ নো আইডিয়া আসলে এটা কাজ কি, করা যায় অনেক কিছু চাইলে করা যায়। পোলার গ্রিড হচ্ছে কি এরকম একটা গ্রিড আঁকবে এরকম, এইটা দিয়ে কিন্তু লোগো বানানো যাবে। লোগো কিভাবে বানানো যাবে দেখেন, খুব ইজি। আপনি একটা রেক্ট্যাঙ্গেল আঁকেন, প্যাথ ফাইন্ডার যেহেতু আমরা পারি এখন, রেক্ট্যাঙ্গেলটাকে সাদা করলাম, সাদা করে পিছনে পাঠিয়ে দিব। সো মেবি আপনার রেক্ট্যাঙ্গেলটা গেল পিছনে, ওকে। রেক্ট্যাঙ্গেলের পিছনে করে এই গ্রিডটা সামনে নিয়ে আসবো। গ্রিডটাকে আমরা ধরেন কোনো স্ট্রোক দিব না, স্ট্রোক সরাই দিলাম। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব, তাহলে এটা একটা শেপ হয়ে গেল পুরো। এখন যদি দুটো একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করে শেপ বিল্ডারে যান, শেপ বিল্ডারে গেলে আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু শেপ এখানে অ্যাড করতে পারবেন এখন চাইলে, রাইট? সো ধরেন আমি একটা লোগো চাচ্ছি, এটা পুরোটা আসতেছে কেন, এগুলোকে আলাদা আলাদা, সেটা পুরোটা দরকার নেই। ধরেন আমি একটা লোগো চাচ্ছি, এই দুইটা একটা শেপ, বাড়লে বেশি হতো, আরো বেশি থাকলে ভালো হতো। ধরেন এই দুইটা একটা লোগো, এইটা একটা লোগো, এই দুইটা একটা, দুইটা একটা, এই দুইটা একটা, and then এই দুইটা একটা। হ্যাঁ, বিশ্রী লোগো হয়েছে একটা না। আচ্ছা লেটস সি, এই কটা শেপ হইলো। আচ্ছা আরো বেশি হলে ভালো হতো অবশ্য। এই গ্রিডটা আপনি চাইলে ক্লিক করে বাড়াইতে পারেন, কতগুলো ডিভাইডার আপনি চান। আই থিঙ্ক ডিভাইডার্স বেশি হলে বেটার হতো, তখন আমরা এটাতে এরকম ভাবে শেপস ক্রিয়েট করতে পারবো আর কি চাইলে। তারপর এখানে পাশে আছে হচ্ছে কি শেপ, এটা তো আমরা জানি। ব্রাশের কাজে আমরা যাবো লোগো ডিজাইনে। এখানে কিছু কাজ আছে। পেন্সিল হচ্ছে গিয়ে নর্মাল পেন্সিলের মতো আঁকে। এটা সুবিধা হচ্ছে এটা ব্রাশ না, ব্রাশের মতো না, এটা আরো বেশি অ্যাকুরেট পায়। সো আপনারা যখন ওয়াকমের ট্যাবলেট দিয়ে যদি কেউ কাজ করেন, সেই ক্ষেত্রে পেন্সিল দিয়ে অ্যাকুরেট করতে পারবেন আরো বেশি। স্মুথ টুল, প্যাথ ইরেজার, জয়েন্ট টুল। আচ্ছা জয়েন্ট টুলটা আমরা করছি অলরেডি, কন্ট্রোল জি। স্মুথ টুলের কাজটা একটু দেখাই দিই। ধরেন আমরা পেন টুল দিয়ে কিছু একটা আঁকলাম, হ্যাঁ, বাট সেটা খুব একটা স্মুথ হয় না, একটু বাজে হয়ে গেছে, এরকম হয়ে গেছে প্যাথটা। তখন আপনি এখান থেকে স্মুথ টুলে আসতে পারেন। স্মুথ টুলে এসে ক্লিক করে করে এটাকে স্মুথ বানাতে পারেন। দেখেন আমি যে জাস্ট ক্লিক করতেছি, ও যেন আরো স্মুথ হয়। কার্ভগুলোকে আপনি চাইলে আরো স্মুথ করতে পারবেন। দেখেন এই যে এখান থেকে ধরে যদি করি, ও এটাকে স্মুথ বানায় ফেলতেছে। আমি যেরকম ভাবে স্মুথ করার চেষ্টা করতেছি, ও ওটা যত কম অ্যাঙ্কার পয়েন্ট, এটা আমরা যখন নেক্সট ক্লাস করবো, নেক্সট ক্লাসে আমি অ্যাঙ্কার পয়েন্টে যাবো, মানে পেন টুলে, তখন আপনার যদি ইজি হবে। দেখেন বিফোর আফটার দেখলেই বুঝতে পারতেছেন এটা আরো বেশি স্মুথ। আর এই বাকি টুলগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো যখন আমরা পেন টুলে যাবো। এখন যেহেতু পেন টুল আমরা করি নাই, এটা প্যারা খাওয়ার কিছু নাই। সিজার আর নাইফ, এটা খুব মজার টুল, এটা আপনাদের জানা উচিত অবশ্য, আগে আমি বলি নাই, প্রথম ক্লাসে হয়তো সিজার টুলটা ইউজ করছিলাম। ইরেজার তো আমরা জানি, ইরেজার টুল হচ্ছে মুছে দেয়। সো আমরা যদি ইরেজারটাকে বড় করি সাইজে, থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট ক্লোজিং, আপনি জাস্ট এভাবে যদি মুছে দেন, এটা ইরেজ হয়ে যাবে। সো পুরো একটা শেপ ছিল, এখন এটা খাওয়া হয়ে গেছে এরকম। আপনি যদি একটু মুছে দেন, মুছে যাবে, এরকম মুছে দেন, মুছে যাবে। দুইটাই ভেক্টর, দুইটাই এখন শেপ। সো ইরেজার মানে আমরা জানি মুছে দেয় যে কোনো একটা ভেক্টরকে, যে কোনো একটা শেপকে। আচ্ছা এইটার পরে এখানে একটা অপশন আছে, সরি, এখানে একটা অপশন হচ্ছে গিয়ে সিজার, যেটা আমরা জানি। ক্লিক করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, সরি, ডিরেক্ট সিলেকশন নেন, সরি সিলেকশন নিলেও হবে, কেটে ফেলছে, ডান। আর নাইফ টুলটা হচ্ছে সেম, জাস্ট এভাবে কাটে, ওকে। সো এখানে দেখেন সেম জিনিস, একদম সেম জিনিস। নাইফ টুল দিয়ে আপনি চান এখান থেকে কেটে ফেলতে পারেন, এটা আলাদা হয়ে যাবে। সো এইটা আপনার একই জিনিস, বুঝতে কষ্ট হওয়ার কথা না। রোটেট টুলের কাজ আমরা করছি হয়তো অলরেডি, আর একটু করতে পারি চাইলে। রোটেট টুল দিয়ে যেমন আমরা লোগো ডিজাইনে কাজ করি, রোটেট টুল দিয়ে আমরা শেপ নিয়ে কাজ করতে পারি, প্যাটার্ন ক্রিয়েট করতে পারি চাইলে। রিফ্লেক্ট টুল তো আমরা জানি রিফ্লেক্ট করে। এখানে হচ্ছে ভাইয়া রোটেট টুলটা একটু দেখাই দেন আবার। আচ্ছা রোটেট টুলটার একটা কাজ দেখাই দিই। যেমন ধরেন আপনার এইখানে একটা শেপ, আর আমি চাচ্ছি ধরেন একটা সূর্যের আলো বানাবো, আমরা সূর্য বানাবো।
সো আমি চাচ্ছি যে আচ্ছা এটারই কপি করলাম, কপি করে এই যে দেখেন রোটেট টুলের পাশে এসে রিফ্লেক্ট হয়ে যাবে। আচ্ছা ধরেন এটাকে এখানে বসালাম। আচ্ছা এটাকে আমরা কাজ করি, শেপ বিল্ডার দিয়ে শেপ বানায় ফেললাম, অল্ট ধরে দুই পাশ থেকে চিপলাম। সেটা হচ্ছে সূর্যের রে। এইটা আপাতত যখন আমরা রোটেট করি, এই যে দেখেন এখানে কই গেল রোটেট টুল, এই যে রোটেট করি, এটার অ্যাক্সিসটা হচ্ছে মাঝখানে, মানে এটা ঘুরবে এইভাবে। এটাই কিন্তু নর্মালি হয়, মানে আপনি যখন যে কোনো শেপ সিলেক্ট করেন, এই যে পাশে একটা রোটেট অপশন থাকে না, এটা কিন্তু এই কোণা দিয়ে আপনাকে রোটেট করে দিবে, এইভাবে রোটেট করবে। কেন? বিকজ অ্যাক্সিসটা এই জায়গায়। কিন্তু আমরা চাইলে অ্যাক্সিসটা চেঞ্জ করতে পারবো রোটেট টুল দিয়ে। কিভাবে? আমি যদি চাই এই জিনিসটা রোটেট করুক এই সেন্টার, সার্কেলের সেন্টার দিয়ে, অল্ট প্রেস করবো, রোটেট টুলটা ক্লিক করে অল্ট প্রেস করবো, অল্ট প্রেস করে এখানে ক্লিক করবো, দেখেন আপনার কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, আপনি যদি কপি করেন, সরি আবার এই ডাবল ক্লিক, আচ্ছা প্রিভিউ অন করেন, প্রিভিউ অন করে ধরেন আমি এখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে চাই, আমি 10 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করব, এরকম 20 ডিগ্রি অথবা 15 ডিগ্রি এরকম অ্যাঙ্গেলে মুভ করবো। আমি সেট করে নিলাম, কপি প্রেস করলাম, একটা কপি হয়ে গেল। এখন এই অ্যাক্সিস ধরে, ও কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয় আমি জানি, এই অ্যাক্সিস ধরে আমি যদি ওকে রোটেট করতে বলি আরো, ওইভাবে রোটেট করবে এই অ্যাক্সিস ধরে। কিন্তু পরেরটা এইভাবেই করতেছে। ধরেন একটা দড়ি বাঁধা আছে এই জায়গাটায়, গরু, এটা একটা গরু ঘাস খাচ্ছে, এখানে দড়ি বাঁধা, ও এই পুরো ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে। এই দড়িটা যদি ঘুরে আবার এদিকে দিয়ে আসেন, ও কিন্তু অন্য অ্যাক্সিসে ঘুরবে। সো আমরা যদি কোনো সূর্যের আলো বানাতে চাই, ধরেন এরকম হতে পারে, এটা আবার সূর্যের আলো হয় না, এটা কি বলে যেন একটা ফুল আছে এরকম, কদম ফুল হয়ে গেছে। সো রোটেট টুল এভাবে কাজ করা যায় চাইলে। ধরেন এটা একটা লোগো, এইটাকে এখন আমি চাইলে আরো অনেক রকম ভাবে চেঞ্জ করতে পারবো। যেমন এখানে এখন একটা টুল দেখাই দেই, এখানে শেয়ার টুল আছে একটা। শেয়ার টুলের কাজ হচ্ছে কি যে কোনো একটা জিনিসকে এরকম শেয়ার করা। সো ধরেন আমার লোগোটা আমি চাচ্ছি এরকম হোক, দেখেন এরকম একটা আলাদা লোগো হয়ে গেছে কিন্তু অলরেডি। এতক্ষণ খ্যাত ছিল, এখন লুকস আ লিটল ডিফারেন্ট। এখানে হয়তো কোম্পানির নাম হতে পারে, লোগো হতে পারে। শেয়ার টুলের কাজ হচ্ছে গিয়ে এই যে এখান থেকে শেয়ার টুল হচ্ছে যে কোনো জিনিসকে আপনার ব্যাকাতারা করে দিবে। সো আপনি চাইলে এটাকে যে কোনো অ্যাঙ্গেলে চেঞ্জ করতে পারবেন, নড়াতে পারবেন। আচ্ছা এটা একটা ছোট এক্সাম্পল দেখা দিই আমি। ইউজুয়ালি আমরা এরকম পোস্ট অনেক দেখি, ধরেন এখানে একটা সেল পোস্ট, হ্যাঁ আপনার একটা লেখা আছে এখানে, টাইটেল দিয়ে একটা সেল পোস্ট রাখলাম আমরা। এটা একটা সুন্দর ফন্ট সিলেক্ট করি, আচ্ছা সেল পোস্টগুলো ইউজুয়ালি এরকম হয়। সো এই দুটো একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে শেয়ার টুলে গিয়ে যদি আপনি এখন এটাকে চেঞ্জ করতে চান, ধরেন এটাকে এরকম বানাতে পারি, এরকম হতে পারে, অথবা শেয়ার টুল দিয়ে উপর দিকে হতে পারে, এরকম হতে পারে। সো এই টুলটার কাজ হচ্ছে কি এরকম জিনিসটাকে ট্রান্সফর্ম করা। একই জিনিস আবার এখানে আরেকটা অপশন আছে, দেখবেন এখানে ফ্রি ট্রান্সফর্ম পাপেট ওয়ার্প টুল আছে। ফ্রি ট্রান্সফর্মের একটা মজার এফেক্ট আছে এখানে, আমি প্রায় ইউজ করি এটা। এটা হচ্ছে গিয়ে পার্সপেক্টিভ অথবা ফ্রি ডিস্টর্ট। ফ্রি ডিস্টর্টটা করলে যেটা হয়, পার্সপেক্টিভ দিয়েই করি দেখি, সরি, এরকম ভাবে এটাকে আপনি ডিস্টর্ট করতে পারবেন তখন শেপ অথবা লেখাকে, যে কোনো একটা শেপ অথবা যে কোনো একটা লেখাকে আপনি ডিস্টর্ট করতে পারবেন। পার্সপেক্টিভ ডিস্টর্ট করলে দূরে ছোট বড় স্টাইলে হবে। আর এই লেখাটা কিন্তু ভিতরে আপনাকে আগে আউটলাইন করে নিতে হবে, নয়তো এফেক্টটা আসবে না আউটলাইন না করলে। আর যেটা বললাম শেয়ার দিয়ে আমরা এটা করি ইউজুয়ালি।
উঁচা নিচা। ডিফারেন্স হচ্ছে কি, এটা যদি না করেন তখন আমাদের কিন্তু এরকম অ্যাঙ্গেল করতে হলে এরকম করা লাগে, যেটা দেখতে ভালো লাগে না। দুটো ডিফারেন্সটা আই হোপ আপনারা বুঝতে পারছেন, দেখলেই বোঝার কথা। দুটো ডিফারেন্স হচ্ছে কি এইটা, একটা হচ্ছে লেখাটা বেঁকায় গেছে পুরা, এটা যেটা দেখতে ভালো লাগবে না, আর একটা হচ্ছে লেখা সেম, সেন্টার অফ গ্র্যাভিটি এখনো সেম, কিন্তু জাস্ট উপর নিচ। সো দিস লুকস বেটার, পরেরটা কিন্তু দেখতে বেটার লাগে। রিশেপ টুল, আচ্ছা এটা পেন টুলের সাথে যাবে, একসাথে দেখাবো। এটা পার্সপেক্টিভ গ্রিড আছে এখানে। আচ্ছা আরেকটা জিনিস দেখাই দিই, ট্রান্সফর্মের একটা অপশন আছে এখানে, ওটা কাজে লাগবে আপনাদের, প্যাটার্ন বানানোর জন্য কাজে লাগে এগুলা। যেমন ধরেন আমি একটা মজার জিনিস দেখাই দিই আপনাকে, একটা ম্যাজিক লাস্ট। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে চাই, ধরেন এরকম একটা কালো রঙের শেপ নিলাম আমরা, শেপটাকে এই কর্নারে বসালাম, লম্বা একটু বড় হবে, এরকম হলো আর কি। আচ্ছা আমি এখন এটাকে ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করে ডুপ্লিকেট করব, খুবই ইজিলি করা যায়, ইউজুয়ালি কপি পেস্ট করার দরকার আমাদের নাই। কিভাবে করব, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে যান এফেক্ট, ট্রান্সফর্ম, প্রিভিউ দেখেন, আমি চাচ্ছি মুভ করে, মুভ করবে ভার্টিক্যালি মুভ করবে কিন্তু, সো মাইনাস মানে নিচের দিকে আসবে, প্লাসে ধরেন আমি চাচ্ছি এটা এখানে আসুক এরকম 50 পিক্সেল। এখন যদি আমি কপি বাড়াই দেখেন কি হচ্ছে, 10টা, মানে একটা একটা করে বাড়লে বুঝতে পারবেন, 1 2 3 4, মানে কপি বাড়তেছে একটা একটা করে, প্রত্যেকটা 50 পিক্সেল করে নিচে নামতেছে। সো খুবই সিম্পল একটা কাজ করলাম, কিন্তু আমি কিছুই করি নেই আসলে, জাস্ট প্রত্যেকটা আলাদা আলাদা শেপ এঁকে দিলাম, দ্যাটস ইট, ট্রান্সফর্ম করে। আচ্ছা এটা যদি এফেক্ট থেকে আসছে, এটাকে আমার এক্সপ্যান্ড করতে হবে, সো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, প্রত্যেকটা আলাদা আলাদা এক্সপ্যান্ড হয়ে গেছে, ওকে, অবজেক্ট এক্সপ্যান্ড, ডান, কন্ট্রোল ওয়াই দেন, দেখি কি অবস্থা। আচ্ছা লুকস গুড। এইবার যেটা করব, এইটা সিলেক্ট করব, পুরাটা সিলেক্ট করে অবজেক্টে যাব, অনেক রকমের অপশনস আছে এখানে, টেক্সট ওয়ার্প আছে, র্যাপ আছে, লাইভ পেইন্ট, পার্সপেক্টিভ, এনভেলপ ডিস্টর্ট, ব্লেন্ড। আচ্ছা এখানে একটা অপশন আছে মেক উইথ মেশ, মেশ টুলের মতো কাজ, ওটা দেখাচ্ছি আমি। মেক উইথ মেশ দিলাম, দিয়ে আমি সিলেক্ট করব কয়টা কলম থাকবে আর কয়টা রো থাকবে। আমি রো চাই কম, রো চাই 3টা, 1টা 2টা 3টা রো, আর কলম চাই আমরা 4টা, এরকম আরেকটা বাড়াতে পারি, 5টা কলম দিলে এরকম আসবে। ওকে, ওকে প্রেস করলাম। এখন ম্যাজিকটা দেখেন, যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট যদি সিলেক্ট করে আপনি এটাকে ডিস্টর্ট করতে চান, দেখেন কি করা যায়। ডিরেক্ট সিলেকশন নেন, এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করেন, ওকে, সিলেক্ট করে ওইটা নিলাম, এটা নিলাম, নিয়ে যদি একটু উপর দিকে উঠে দেখেন কি হচ্ছে, ম্যাজিক। এটা ধরে এদিকে আনি, ম্যাজিক, এটা ধরে এদিকে আনি, এরকম ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায় কিন্তু। প্রত্যেকটা আলাদা আলাদা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলগুলোকে চেঞ্জ করলে আপনি দেখাইতে পারবেন যে এখানে একটা ফ্লো আসতেছে, মানে পুরাই অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। দেখেন কি হয়ে গেল, দেখে মনে হচ্ছে না কাপড়ের মধ্যে ভাঁজ করা। এইটাকে আমরা বলি, ভালো লাগছে দেখতে, ডিজাইনগুলো অনেক সুন্দর হচ্ছে। এগুলোকে আমরা ইউজুয়ালি বলি হচ্ছে গিয়ে এনভেলপ ডিস্টর্ট, মানে উইথ মেশ, সব একসাথে নিচে নামাইতে পারেন তাইলে এইভাবে। আর তারপর আবার এখান থেকে একটু উঁচা নিচা করেন, একটু সরাই দেন দিকে, ভালো লাগবে আরো। সারা রাত ধরে এখন চাইলে এটাকে আপনি অনেক কিছু বানাতে পারেন। এরকম ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইউজ করতে পারি বিভিন্ন কাজে। ডাবল ক্লিক করে আপনি চাইলে আবার ইন্টারনালি কালারও চেঞ্জ করতে পারেন, তখন আবার কালার বদলাবে এরকম। আচ্ছা এটা একটা মেশের কাজ, আচ্ছা একটু জয়েন করছে মনে হয়, এই যে এখানে আছে।
আচ্ছা, লাস্ট একটা জিনিস কভার করবো আজকে, এই যে মেশ টুল যেটা, এই যেটা এখন আমাদের ইলাস্ট্রেটর একটা গ্রেডিয়েন্টের অপশন আসছে। এই যেখানে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টে 3 নাম্বার একটা অপশন আসছে, সেটা হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট করলে যেটা হয়, আপনি একটা শেপের মধ্যে মাল্টিপল গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারতেছেন। যেমন ধরেন আমি যদি এটার কালার সিলেক্ট করে এটাকে বানাইলাম ধরেন এই কালার, এইটাকে বানাইলাম একটু লাইট, এটাকে বানাইলাম আবার লাইটটা, এইটাকে বানাইলাম ডার্কটা, ফর এক্সাম্পল। তখন চাইলে আচ্ছা এটা একটু ডার্ক করে দিই। আচ্ছা, চাইলে আপনি একটা শেপের মধ্যে কিন্তু মাল্টিপল কালারের গ্রেডিয়েন্ট নিয়ে আসতে পারতেছেন। কিন্তু এটা কিন্তু আগে আমরা পারতাম না, 19-এর আগে এটা ছিল না। আই থিঙ্ক 18-তে ছিল, বাট তার আগে কিন্তু ছিল না। আপনি চাইলে এখন কোনোটার কালার বাড়াইতে পারবেন। যেমন আমি যদি পার্পল বাড়াইতে চাই, আমি যেখানে ক্লিক করব, ক্লিক করে এই যে এই জায়গাটা ধরে টান দিব, বড় হয়ে যাবে। এটা ক্লিক করব, এই জায়গা ধরে একটু টান দিব, এটা বড় হয়ে যাবে, এরকম। এটা হচ্ছে গিয়ে মূলত আপনার নতুন গ্রেডিয়েন্টের মজা। এটা খুবই ইন্টারেস্টিং, আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু আগে আমরা যেটা করতাম, আমরা যখন এই অপশনটা ছিল না, তখন আমরা এই জিনিসটা করতে পারতাম চাইলে। কিভাবে? আমরা ধরেন লাল রংটা নিলাম বেসিক ব্যাকগ্রাউন্ডে, এই যে মেশ একটা অপশন আছে, মেশ টুল, ক্লিক করে আমরা এখানে অ্যাড করতে পারবো যে কয়টা পয়েন্ট আমরা চাই। ধরেন আমি ম্যানুয়ালি নিলাম, আমি কয়টা পয়েন্ট চাই। আচ্ছা, এখন যদি আপনি চান, আপনি এই 3-4টা পয়েন্ট সিলেক্ট করবেন, এই শুধু এই 4টা, এই 4টা পয়েন্ট সিলেক্ট করে ধরেন এখানে একটা কালার দিলেন, মেবি দ্য কালার ইজ এরকম একটা, একটু লাল লাল হোক, ওকে দেন। দেখেন ওই কয়টা কিন্তু ওই কালার হয়ে গেছে। আচ্ছা, আমি ধরেন এই কয়টা সিলেক্ট করলাম, এই কয়টা, জাস্ট এই কয়টা অ্যাঙ্কার পয়েন্ট, এই মাত্র যেটা দেখলাম না, ওইটাই কিন্তু সেম কাজ, মেক উইথ মেশের একই কাজ, ওকে দেন, কালার চেঞ্জ হয়ে গেছে। তো আগে আমরা এভাবে করতাম। তখন আপনি চাইলে আবার এই যে এই পয়েন্টগুলো চেঞ্জ করলে এগুলাকে মার্জ করানো যেত, মানে এই কালারগুলোকে আপনি চাইলে ম্যাচ করাতে পারবেন, মার্জ করাতে পারবেন, এরকম ভাবে। একটা মানুষের চেহারা হয়ে গেছে, দেখেন। হ্যাঁ, আল্লাহ, এই যে মুখ, নাক, বাহ, এই কোনো সাইন হইতে পারে। আচ্ছা, সো এইভাবে আমরা মেশটাকে ইউজ করতাম আগে। আচ্ছা, এটা দিয়ে কি করা যায় আসলে? এটা দিয়ে করা যায় হচ্ছে গিয়ে আপনি আর একটু সুন্দর করে আঁকতে পারবেন চাইলে। যেমন ধরেন আমি যদি গাছ আঁকি, গাছের গুঁড়িটা, সেটাকে হয়তো আমরা ধরেন এরকম একটা ব্রাউন কালার নিলাম, এরকম মেশে গেলাম, মেশে গিয়ে আমরা হয়তো এখান থেকে 3টা নিতে পারি। এখান থেকে হয়তো 1, 2, 3, 4। আচ্ছা, এইবার ডিরেক্ট সিলেকশন দিয়ে যেই যেই পয়েন্টকে আপনি চেঞ্জ করতে চান ভিতর দিকে নিয়ে আসেন। যে কোনো একটা শেপকে আপনি চাইলে এখন ম্যানিপুলেট করতে পারতেছেন। এটাই হচ্ছে মেশের কাজ। তো এরকম ভাবে আপনি গাছ বানাতে পারেন। আর যেহেতু অ্যাঙ্কার পয়েন্ট দেওয়াই আলাদা, আপনি এখন চাইলে গাছের মধ্যে কালারও দিতে পারবেন। যেমন ধরেন এই কয়টা অ্যাঙ্কার পয়েন্ট, এইটা, 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 আর এইটা, আর এইটা। এই কয়টা অ্যাঙ্কার পয়েন্টের মধ্যে আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এখান থেকে একটু ডার্ক দেন, ডান, সেই চলে আসছে অটোমেটিক্যালি। তারপর ধরেন আপনি মাঝখানের জায়গাটাতে এই কয়টা সিলেক্ট করলাম, একটু ফাঁকুন্দা পড়ে গেছে। তো এই দেখেন কালার চলে আসছে কিন্তু। এইভাবে চাইলে মেশ টুলটাকে ইউজ করা যায়। এটা সার্কেলের মধ্যেও করা যাবে, যে কোনো শেপ, যে কোনো শেপের মধ্যে আপনি মেশ ক্লিক করবেন, মেশ ক্লিক করে এইভাবে নিতে পারেন কালার। সার্কেলের মধ্যে আসলে এফেক্ট আরও সুন্দর আসে। সো হোয়াট ইফ আমরা এরকম যদি চাই, এই কয়টা সিলেক্ট করে যদি ডিফারেন্ট কালার দিতে চাই, খুব বাজে লাগবে দেখতে, কিন্তু এর যেরকম ভালো। আচ্ছা, আরও কিছু টুলস আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আরও। বাম পাশে কোনো টুলে আপনার সমস্যা হবে না, সবগুলো আমি দেখাই দিব। কিছু ফালতু টুলস আছে, ফালতু না কোনো কাজে হয়তো লাগবে। যেমন আমার কাছে মনে হয় যে সিম্বল স্প্রেয়ার, এটা আই হ্যাভ নো আইডিয়া আসলে কেন বানাইছে, আল্লাহ মাহবুব জানে, আর ওরা জানে।
এইটা একটা। আর শেপার টুল ছিল কতগুলা, কই জানি গেল। এই যে এইটা আমি আসলে খুব একটা কাজ পাই না, তার চেয়ে শেপ দিয়ে ডাইনামিক কাজ করা আরো ইজিয়ার। যদিও উইথ টুল অনেক কাজের একটা জিনিস, টুয়ার্ল, ব্লোট, পাকার এগুলো আসলে খুব বেশি কাজে না। আমি কাজ দেখাই দিব, মানে কোনটার কাজ কি সেটা সবই দেখাই দিব, হয়তো আপনাদের কাজে আসতে পারে, আমার কখনো আসা নেই। আচ্ছা, এখানে আমরা আজকে কিছু টুলস দেখলাম। ব্রশারের কাজগুলা আই নো যে আপনারা করতে পারবেন, একটু চেষ্টা করবেন। আমি খুবই সিম্পল কিছু ব্রশারের কাজ দিব আপনাদেরকে। আর হয়তো একটা ব্রশার দিব যেটাতে পেন্টুলের কাজ থাকবে, পেন্টুল না, শেপসের, কার্ভসের। আমি দেখতে চাই আপনারা কিভাবে করেন। আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি কার্ভেচার টুল। এই যে এখানে একটা টুল আছে, পেন্টুলের নিচেই থাকে, কার্ভেচার টুল। আচ্ছা, কার্ভেচার টুলটা কি? কার্ভেচার টুল হচ্ছে কি, আপনি ধরেন একটা শেপ আঁকতে চান এরকম কার্ভের মতো। আমরা কিন্তু অলরেডি জানি, এটা হয়তো আপনারা কেউ চিন্তা করেন নাই, আমরা চাইলেই কিন্তু এরকম শেপস ক্রিয়েট করতে পারি জাস্ট নর্মাল পেন টুল দিয়ে। ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করে যদি চার কোণা থেকে গোল করে দিই, এটাও কিন্তু কার্ভ শেপ হয়ে যায়। তো এইভাবে কিন্তু শেপ ক্রিয়েট করা যায় আসলে, বাট কার্ভেচারটা আরো বেটার হয়। যেমন দেখেন আমার অ্যাঙ্কার পয়েন্টগুলো কোথায় ছিল, চার কোণা চারটা না? এই জায়গায় যদি কার্ভেচার টুল দিয়ে করতাম, দেখেন কিরকম হইতো। এখান থেকে এই, সরি, আচ্ছা, এখান থেকে ধরেন এই পর্যন্ত নিলাম এই কার্ভ, আবার এখানে আসলাম, ক্লিক করেন, জাস্ট এখানে নিলাম, স্ট্রোক নেন, আবার এখানে ক্লিক করেন, এই, আবার এখানে ক্লিক করেন, সরি, এই। তো দেখছেন একটা কার্ভ হয়ে গেছে ওই অ্যাঙ্গেলের এগেনস্টে। সো এখন আপনি যদি এটাকে সিলেক্ট করেন, ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, ইউ ক্যান মেক চেঞ্জেস ইফ ইউ ওয়ান্ট। আমি যে কাজটা দিব, দেখেন এই যে শেপ হয়ে গেছে, কিন্তু আমি যে কাজটা দিব সেটা আপনি কার্ভেচার টুল দিয়ে করতে পারবেন। কষ্ট হবে অবশ্যই, কিন্তু করতে পারবেন। ওইটুক আমি বলে দিচ্ছি। এখন আমি দেখতে চাই আপনারা কি করেন আসলে। পেন টুল জানেন ধরাও লাগে না আসলে, আনটিল আনলেস, আমি ফিল করি আনটিল আনলেস আপনি লোগো ডিজাইন করেন, আপনার তেমন একটা পেন টুল লাগবেও না। হ্যাঁ, পেন টুল ডেফিনেটলি মেক্স এভরিথিং ইজিয়ার, ডেফিনেটলি জোস টুল, কিন্তু আসলে আমি যেমন আমার পার্সোনালি হয়তো পেন টুল দিয়ে আমি শেপস আঁকি, এরকম প্রচুর শেপস আঁকা হয়, এরকম শেপগুলো আঁকা হয়। একটা সময় ডেফিনেটলি পেন টুল ইজ লট ইজিয়ার, বাট আপনারা এখন কার্ভেচার টুল দিয়ে কিন্তু এই কাজটা ট্রাই করে দেখতে পারেন। আমি দেখতে চাই আপনারা কি করেন। আচ্ছা, কিছু কিছু শেপস আছে সেগুলো কার্ভস লাগে না। যেমন আমরা একটা ব্লাডের শেপস নিয়েছিলাম, ধরেন এই যে একটা রক্তের মতো যদি শেপ চান, মানে ব্লাড ড্রপ অথবা ওয়াটার ড্রপ, সার্কেল নেন, সার্কেল নিয়ে একটা পয়েন্টকে উপর দিয়ে উঠায় দেন, উপর দিয়ে উঠায় এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট টুলটা নিয়ে এখানটা ক্লিক করেন, চোখ হয়ে যাবে। অ্যান্ড দেন ডিরেক্ট সিলেকশন নেন, ডিরেক্ট সিলেকশন নিয়ে এটা একটু উপর দিকে উঠায় দেন, একটু ভিতর দিকে আনেন, এরকম করার চেষ্টা করেন, এটা একটু উপর দিকে আনেন, আর তারপর হয়তো আপনার এটার একটু ব্যারান দিতে পারেন। সো এই যে হয়ে গেল একটা শেপ। আমার পেন্টুল ধরাও লাগে নাই, আমি এটা একটা সার্কেল থেকে বানাইছি, কিন্তু মাত্রই আপনাদের সামনে এটা একটা সার্কেল থেকে বানালাম। সো এরকম আপনারা ট্রাই করেন, অনেক কিছু পারবেন করতে। আই হোপ আজকে এই ক্লাসটা আপনাদের একটু কাজে আসছে, টুলসগুলোর ক্ষেত্রে একটু বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনাদের। বুঝতে পারছেন সবাই? অনেক কিছু শিখতে পারলাম ভাই আজকে। হ্যাঁ, সবগুলো টুলস আমি কভার করে দিব, খুব বেশি নাই। দেখেন আমাদের বাকি আছে 4-5টা। আজকে যা যা দেখাইছি ভিডিওটা দেখে প্রত্যেকটা আলাদা আলাদা করে ট্রাই করবেন। আর যদি আরো এক্সাম্পলস লাগে আমার নিজের শিক্ষা কিভাবে আমি বলি টুলসগুলা ইলাস্ট্রেটরের, জাস্ট ইউটিউবে যাবেন, ইউটিউবে অথবা গুগলে যাবেন, যে কোনটা টুলের নাম দেখবেন, যেমন এটা সিজার্স টুল। আচ্ছা, প্রচুর ভিডিও, আমি আপনাকে একটা ভিডিও দিচ্ছি অথবা রেকর্ডিং আর একটা ভিডিও দিচ্ছি, কিন্তু আপনি ইউটিউবে একই টুলের উপর 50টা ভিডিও পাবেন, বাংলায় পাবেন, উর্দুতে পাবেন, হিন্দিতে পাবেন, হিব্রুতে পারবেন। সো আপনার যেটা যখন দরকার হবে জাস্ট টুলের নামটা লিখে ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন যে আপনার খুব সুন্দরভাবে এক্সাম্পলসগুলো চলে আসছে, সেখান থেকেও কিন্তু অনেকটা আগায় রাখতে পারেন চাইলে।
আর আমরা তো প্রবলেম ফেস করলে আমি তো আসি, আমাকে জিজ্ঞেস করতে পারেন চাইলে। আই থিঙ্ক এইভাবে একটু আগায় থাকবো, কারণ আমাদের তো সারাদিন এখন তেমন একটা কাজ থাকে না, আপনাদের হয়তো, সো এই সময়টাকে কাজে লাগাতে পারেন এরকম। আচ্ছা, আর আমি একটু একটা কাজ করতেছি, দাঁড়ান, লাস্টে কারো কোনো প্রশ্ন থাকে একটু বলেন। এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে কি ব্রশার। ব্রশারের জন্য আমি সিম্পল 3-4টা ডিজাইন দিব, হয়তো একটা বা দুইটা একটু কমপ্লিকেটেড দিব, বাকিগুলো মোটামুটি ইজি দিব। সো চেষ্টা করবেন যে যেন সবগুলোই করে ফেলতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আজকে রেকর্ডিংটা একটু অফ করি।